নমস্কার, সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি ডাক্তার পার্থসারথী আইন, রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আপনাদের ভালো লাগার সুস্বাস্থ্যের খোঁজে চ্যানেলের তৃতীয় পর্ব ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে সারাবো সেটা নিয়ে, ইনসুলিন রেজিস্ট্যান্সের ম্যানেজমেন্ট। আগের দুটো এপিসোড ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণ এবং তার প্রকৃতি কীরকম, আপনারা কীরকমভাবে হয় এবং তা করতে গেলে বা কীভাবে আমাদের শরীরে ক্ষতি করে এই সম্পর্কে আপনারা দেখেছেন এবং অনেকেই তাদের মূল্যবান মতামত জানিয়েছেন কমেন্ট সেকশনের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবে আমাকে ফোন করে। এই জন্য আমি অকুণ্ঠ কৃতজ্ঞ আপনাদের সকলের কাছে। বিষয়টা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, মানুষ তার থেকে লাভ তুলতে পারুক, নিজের শরীরের দায়িত্ব নিজে নিক, এটাই আমার এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। এর পেছনে কোনো বাণিজ্যিক বা আর্থিক কোনো উদ্দেশ্য নেই। এটা আপনাদের সামনে সকলকে আমি আরেকবারও অকুণ্ঠভাবে পরিষ্কার করে দিতে চাই। আজকে আমরা দেখব যে ইনসুলিন রেজিস্ট্যান্স কীভাবে সারাবো। শুধু খাওয়া দাওয়া নয়, অনেকগুলো উপায় আছে, আপনারা সকলেই জানেন। সেই ইনসুলিন রেজিস্ট্যান্স সারানোর উপায়গুলো আমরা দেখব। একটু আলোচনা আগের বারের মতো হয়তো দীর্ঘায়িত হবে, কারণ দীর্ঘায়িত না হলে T20 খেলে আমরা ম্যাচ জিততে পারবো না। জীবনটাই যেন এক টেস্ট ম্যাচ খেলা, সুস্বাস্থ্যও এক টেস্ট ম্যাচ খেলা। লম্বা ইনিংস খেলতে হয়, ধৈর্য রাখতে হয় এবং আমি আশা করব আপনারা সকলেই আমার বক্তব্য থেকে সারাংশ নিয়ে নিজেদের বুদ্ধিমত্তা অনুযায়ী, নিজেদের শারীরিক প্রয়োজনীয়তা অনুযায়ী সেটাকে প্রয়োগ করবেন। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি যেহেতু আলাদা, সেহেতু তাদের জীবনে তাদের প্যাটার্ন বা ধরন কীভাবে ইনসুলিন রেজিস্ট্যান্সকে মোকাবিলা করবেন সেটাও কিন্তু একটু একটু করে আলাদা হবেই। সবার জন্য এক ফর্মুলা, এক ডায়েট চার্ট হতে পারে না এবং আমি সেক্ষেত্রে আমার রুগীদের ওপরেও একটু ক্ষুণ্ণ হই যখন তারা জিজ্ঞেস করে ডাক্তারবাবু একটা ডায়েট চার্ট দিন। তার মানে আপনারা পরম মুখাপেক্ষী, ডাক্তারের মুখাপেক্ষী হতে চাইছেন, সেটা আমি চাই না। আপনি স্বয়ংসম্পূর্ণভাবে নিজের ওপরে নির্ভর হন, আমাদের কাছ থেকে মতামত নিয়ে, এটাই আমার উদ্দেশ্য। যে আপনি নিজের স্বাস্থ্য নিজে গড়ে তুলুন, নিজের বুদ্ধি দিয়ে, নিজের ডায়েট প্যাটার্ন দিয়ে এবং নিজের অভিরুচি অনুযায়ী, নিজের জীবনযাত্রা অনুযায়ী, নিজের সময় অনুযায়ী। সুতরাং কোনো একটা সিঙ্গেল ডায়েট চার্ট আশা করবেন না, সিঙ্গেল রেমিডি, সিঙ্গেল রেজিম বা সিঙ্গেল পদ্ধতি কিন্তু নেই। চলুন আমাদের আলোচনা শুরু করা যায় বেশি দেরি না করে। আজকে আমরা কথা বলবো আমাদের সুস্বাস্থ্যের খোঁজের তৃতীয় পর্ব, ইনসুলিন রেজিস্ট্যান্স কী করে সারাবো। এখানে দেখতে পাচ্ছেন যে তিনটে আলাদা আলাদা ছবি দেওয়া হয়েছে। একটি হচ্ছে যে সুস্বাস্থ্যের লক্ষণ, একজন সুন্দর স্বাস্থ্য নিয়ে তিনি ধ্যান করছেন বা যোগাসন করছেন। পাশাপাশি আরেকটি ছবি আমি দেখানোর চেষ্টা করেছি। এটি একটি এমআরআই ছবি, মানুষের ভেতরকার জিনিসপত্রের এমআরআই প্রতিচ্ছবি, তাকে কালার অ্যাড করা হয়েছে। ইউ ক্যান বি থিন অন দ্য আউটসাইড বাট ফ্যাট অন দ্য ইনসাইড। আপনি বাইরে থেকে রোগা লাগছেন হয়তো দেখতে, তার মানে সুস্থ নয়, কারণ আপনার নাড়িভুড়ির পাশে দেখতে পাচ্ছেন কী পরিমাণ চর্বি জমা হয়েছে, যেটা এমআরআইতে ধরা পড়েছে, যেটাকে বলে ভিসেরাল ফ্যাট। এই ভিসেরাল ফ্যাটটা খুব খতরনাক। তাহলে থিন আউটসাইড বাট ফ্যাট ইনসাইড, এই দুটোকে আমরা কি বলবো, TOFI বা টোফি নামে অভিহিত করি। টোফিটা খুব ভয়ঙ্কর মেটাবলিক সিন্ড্রোমের ক্ষেত্রে, আমরা আগেও বলেছি। তারপরে রোগীরা দেখতে পাচ্ছেন স্থূলকায় চেহারা, সামনে ভুঁড়ি বেরিয়ে এসছে, ক্লান্ত হয়ে গেছেন, চলতে পারছেন না, অল্প দূর গিয়ে গিয়ে হাঁপিয়ে পড়ছেন। আমাদের অনেকেরই এই অবস্থা আছে, আমরা আশেপাশে দেখতে পাই, আপনিও হয়তো দেখতে পেয়েছেন। তাদের কোমরের অনুপাত, নিতম্বের অনুপাত এবং ভুঁড়ির অনুপাত কিন্তু ঠিক নেই, তার মানে এও মেটাবলিক সিন্ড্রোমে আক্রান্ত। তার মানে এ হচ্ছে ওবিজ মেটাবলিক সিন্ড্রোম, এ হচ্ছে টোফি এবং হচ্ছে সুস্থ মানুষ। তার মানে তিনটে স্পেকট্রাম বা বর্ণালীর তিনটে অংশের ছবি আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে একে আমরা বলছি টোফি। নিচের এই যে বাচ্চা দুটিকে দেখতে পাচ্ছেন, এরাও এই যুগের চলন্ত এক প্রতিচ্ছবি। অধিকাংশ বাচ্চারাই এরকম মোটাসোটা, নাদুস নুদুস, আমরা মা বাবারা বলি সুস্বাস্থ্যের চেহারা, নজর দিও না। আসলে তা নয়। এই চিপস, এই পপকর্ন ইত্যাদি প্রভৃতি হাই কার্বোহাইড্রেট প্রসেসড খাবার খেতে খেতে এই বাচ্চাগুলি কিন্তু ক্রমশই যে সমস্ত রোগ তাদের হওয়ার কথা ছিল না, আজকে 50 বছর বাজে বাচ্চাদের মধ্যে মেটাবলিক সিন্ড্রোমের সেই গুণাবলীগুলো আমরা পাচ্ছি। এটা খুব ভয়ঙ্কর। এটাও আরেক ছবি, অলস, হ্যাঁ, দিনযাপন করছেন সোফায় বসে, কম্পিউটার বা মোবাইল গেমে ব্যস্ত, কম্পিউটার গেমসে ব্যস্ত আর চিপস খাচ্ছেন। এই ছবিগুলো খুব একটা সুস্বাস্থ্যের পরিচয় নয়। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইনসুলিন রেজিস্ট্যান্সের সঙ্গে আগের দিন আমরা যেটা আলোচনাটা করেছিলাম,
যে কি সম্পর্ক ইনফ্লামেশনের। তাহলে ইনফ্লামেশন মাঝখানে, তাহলে ডায়াবেটিস, অ্যাথেরোস্ক্লেরোসিস মানে চর্বি জমা, হার্টের ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, স্নায়ুতন্ত্রের বা ব্রেনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, ওবেসিটি, সমস্ত কিছু ইনফ্লামেশনের কারণে, ইভেন ফ্যাটি লিভার ডিজিজও। এবং ইনসুলিন রেজিস্ট্যান্স যদি নিচের দিকে রাখি, তাহলে ইনফ্লামেশন থেকে অ্যালকোহলিক হেপাটাইটিসের জন্ম, এবং সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্স ঘুরিয়ে আবার ইনফ্লামেশন করছে, তার মানে সেও ফ্যাটি লিভার বাড়াচ্ছে। তাহলে একটা চক্রাকার উভয়তমুখী প্রক্রিয়া, কেউ কাউকে ছেড়ে দিচ্ছে না। মুরগি আগে না ডিম আগে বলা খুব মুশকিল এক্ষেত্রে। ইনসুলিন রেজিস্ট্যান্স নিজে কার্বোহাইড্রেট বেশি খাওয়ার ফলে, ফ্রুক্টোজ বেশি খাওয়ার ফলে, সাদা তেল বেশি খাওয়ার ফলে, প্রসেসড ফ্রুটস এবং প্রসেসড খাবার খাওয়ার ফলে বেড়ে যাচ্ছে, স্ট্রেসের কারণে বেড়ে যাচ্ছে, ঘুমের সময় কমে যাওয়ার কারণে বেড়ে যাচ্ছে, পলিউটেন্টস বা দূষণের কারণে বেড়ে যাচ্ছে, নানান ধরনের অক্সিডেন্ট কেমিক্যাল আমাদের চারপাশে যা আছে তার ক্ষেত্রে বেড়ে যাচ্ছে। তাহলে এইটা আমাদের ইনসুলিন ও ইনফ্লামেশনের সম্পর্ক। এদিকে আমরা কি দেখিয়েছিলাম? এদিকে আমরা দেখিয়েছিলাম যে বেজাল মেটাবলিক হাই বিএমআই, বডি মাস ইন্ডেক্স, ওজন এবং হাইটের সম্পর্ক যদি বেশি হয়, ওয়েস্ট হিপ রেশিও বা কোমর এবং পাচার অনুপাত একটু আগে দেখালাম ছবিতে, হায়ার দ্যান নর্মাল হলে আপনাদের এই ব্লাড টেস্টগুলি করা কিন্তু খুব দরকার। তাহলে এটারও একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি প্রত্যেককে বলছি যে আগে এটা করে নিজেকে ইনসুলিন রেজিস্ট্যান্সের কোন স্তর, গ্রেড 1 না গ্রেড 2 না গ্রেড 3, সেখানে নিজেকে ফিট করান এই ব্লাড টেস্টগুলি করে। সেটা জানলে পরে তার চিকিৎসা কিন্তু সেরকম। অল দিস উইল হেল্প আস টু আইডেন্টিফাই দ্য হিডেন প্রবাবিলিটি অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে প্রথমেই আপনাকে বুঝে নিতে হবে যে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের কোন দশায় দাঁড়িয়ে আছেন। এটা বুঝেই তবে তো আপনাকে পদক্ষেপ নিতে হবে। ক্যালোরি মেপে খাওয়া দাওয়ার কি আদৌ কোনো গুরুত্ব আছে বৈজ্ঞানিকভাবে? কারণ বাজারে অনেকেই নানান কথা বলে, আইসক্রিম খাবো না ক্যালোরি হবে, কাজু বাদাম খাবো না ক্যালোরি বাড়বে, ইত্যাদি হবে, ক্যালোরি এটা বাড়বে। কিন্তু ক্যালোরি, শরীর কি মেশিনের মতো ক্যালোরি ইন ক্যালোরি আউটের তত্ত্ব মেনে চলে? একদমই না। উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টা। আপনারাও তাই ক্যালোরির প্রতি ভ্রান্ত ধারণা, ক্যালোরি মেনে চলার ভ্রান্ত ধারণা ছাড়ুন আজ থেকে। এখানে দেখুন আমি দেখিয়েছি যে ইউএস বা আমেরিকাতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট ইনটেক 1960 সাল থেকে তারা কত ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট খাচ্ছে 2000 সাল অবধি। দেখতে পাচ্ছেন যে কার্বোহাইড্রেট ইনটেকটা 60 সাল থেকে লাল লাইন ওপরে বেড়েছে, ফ্যাট ইনটেকটাও বেড়েছে। এটাকে বলছি নন প্রোটিন এনার্জি ইনক্রিজিং ফাস্টার। তাহলে নন প্রোটিন এনার্জি বাড়ছে, প্রোটিন ইনটেক কম্পেয়ার টু প্রোটিন, তাহলে প্রোটিন ইনটেক কিন্তু সেভাবে বাড়েনি গত 40 বছরে। তাহলে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাপগতিবিদ্যার প্রথম ল, যখন আমাদের ওয়েট কন্ট্রোলের জন্য শরীরের ক্ষেত্রে আমরা ফিজিক্সের ল অ্যাপ্লাই করি, ঠিক আছে, উড হোল্ড দ্যাট দ্য অ্যামাউন্ট অফ ফুড ইটেন ডাজ নট ম্যাচ দ্য নাম্বার অফ ক্যালোরিজ এক্সপেন্ডেড। তাহলে যে খাবারটা আমরা যতটা খেলাম, যতটা ক্যালোরি শরীরে শক্তি হলো, সেটা কিন্তু পুরোপুরি ম্যাচ করে না, মানে সমান সমান হয় না। হোয়েন উই টেক ইন মোর ক্যালোরিজ দ্যান উই ইউজ, আমরা যখন ব্যবহারের থেকে বেশি ক্যালোরি খেয়ে ফেলি, সেই বাড়তি ক্যালোরিটা তাহলে কোথায় যায়? দোজ এক্সেস ক্যালোরিজ আর কনভার্টেড টু ফ্যাট, চর্বি হিসেবে জমে যায়। দ্য প্রবলেম দো ইজ দ্যাট দ্য হিউম্যান বডি ইজ নট এ পারফেক্ট ইঞ্জিন। এটা একটা ইঞ্জিন নয়, এটা বুঝতে হবে আমাদের, আমি আগেও বলেছি। ইজ নট এ পারফেক্ট ইঞ্জিন অ্যান্ড দাস দ্য থার্মোডিনামিক্স, ল অফ থার্মোডিনামিক্স মে নট বি সো পিওর। মানে খাঁটিভাবে ফিজিক্সের থার্মোডিনামিক্স বা তাপগতিবিদ্যার নিয়ম ক্যালোরি ইন ক্যালোরি আউট সমান সমান হবে, এইটা যন্ত্রের ক্ষেত্রে খাটতে পারে, কিন্তু আমাদের ক্ষেত্রে শরীরে খাটে না। ইন আদার ওয়ার্ডস, ফর সাম ক্যালোরি ইজ নট অলওয়েজ ক্যালোরি, কিছু ক্যালোরি কিন্তু ক্যালোরি নয়। such that two diets with same number of calories may in fact lead to difference in weight loss। কি কথাটা বললো? তার মানে দুটো যদি আপনি সমান সমান ক্যালোরি, ধরুন 100 ক্যালোরি দুটো খাবার খেলেন, দেখা যাচ্ছে যে ওজন একজনের বেশি বাড়লো, একজনের কম বাড়লো। কেন? মেশিন হলে তো তাই হতো, 100 ক্যালোরি দিয়েছি, তার মানে তাপ তৈরি হবে 100 ক্যালোরি, মেশিনটা গরম হয়ে যাবে সমান সমান। তাহলে হিট ইন, হিট আউট, ক্যালোরি আউট সমান সমান। কিন্তু এক্ষেত্রে তা হচ্ছে না। এক্ষেত্রে কারোর ফ্যাট তৈরি বেশি হচ্ছে, কারোর ফ্যাট তৈরি কম হচ্ছে। এইখানেই ক্যালোরি তত্ত্বের ভুল, আমাদের শরীরে ক্যালোরি তত্ত্ব খাটবে না। আমি আরও পরে আসছি, আরও সুন্দর ব্যাখ্যা দিয়ে বোঝাবো যে ক্যালোরি ইন ক্যালোরি আউটের তত্ত্ব কেন ভুল। অ্যান্ড দেয়ার মে বি এ মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য লজ অফ থার্মোডিনামিক্স টু এক্সপেক্ট ক্যালোরি ইজ অলওয়েজ ক্যালোরি। এটা আমেরিকান জার্নাল অফ লাইফস্টাইল মেডিসিন নিচে
পাবলিকেশনটার পেপারটার কোটেশন দেওয়া আছে, আপনারা দেখতে পারেন, দ্য ওবেসিটি অ্যান্ড ওভারভিউ অফ কনভার্জেন্ট অ্যান্ড ডাইভার্জেন্ট প্যারাডাইমস। আচ্ছা, বেশি ফ্যাট বা ক্যালোরি খেলে আমি বেশি মোটা হয়ে যাব না, একটা ভাবনা আছে আমাদের, আছে না? না, মোটেই তা নয়। ক্যালোরি ইন ক্যালোরি আউট তত্ত্বের ভিত্তিতে আমাদের যে স্বাস্থ্য ভাবনা 172 আমাদের শেখানো হয়েছে, তা আজ বিজ্ঞান ভুল প্রমাণ করে দিয়েছে। মানে সোজা কথায় বললে, ক্যালোরি মাপামাপি করে খাবার দিন আজ শেষ, আর খাবারের সময় আর কোয়ালিটি মেনে খাবার দিন শুরু বলতে পারেন। বেশি ক্যালোরির খাবার খেলে মোটা হব আর কম ক্যালোরি খেলে রোগা হব, এটা সম্পূর্ণ হাস্যকর চিন্তাধারা। 100 ক্যালোরিযুক্ত চিনি ও 100 ক্যালোরিযুক্ত ব্রকলি সেদ্ধ খাওয়ার প্রভাব কি আমাদের শরীরে একই হবে? একটু ভেবে দেখুন, কখনোই হবে না। এটা একটা শিশুও বুঝবে, কারণ 100 ক্যালোরি চিনি খেলে, আপনি ক্যালোরি মেপে খাচ্ছেন, দুটোই তো 100 ক্যালোরি খাচ্ছে, চিনি 100 ক্যালোরি, হ্যাঁ, কৌটো খুলে 100 ক্যালোরির সমান সমান যতটা চিনি হয় খেয়ে নিলাম, আর একটা ডিম সেদ্ধ খেলাম বা একটা ব্রকলি খেলাম, 100 ক্যালোরি যতটা হয় ততটা খেলাম। কারণ 100 ক্যালোরি চিনি খেলে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স, সুগার, তার কুপ্রভাব হু হু করে বাড়বে, তার মধ্যে কোনো ভিটামিন নেই। অথচ 100 ক্যালোরি ব্রকলি সেদ্ধ খেলে আপনার শরীরে নিউট্রিয়েন্ট, পুষ্টিকর উপাদান ঢুকবে, আপনার শরীর ইনফ্লামেশন থেকে বাঁচবে, আপনার শরীরে ভিটামিন ঢুকবে, আপনার শরীর বিল্ড আপ হবে। তাহলে কোন 100 ক্যালোরি খাবো, সেই কোয়ালিটিটা, সেই প্রকৃতিটা বড় হয়ে দাঁড়াচ্ছে, 100 ক্যালোরিটা বড় হয়ে দাঁড়াচ্ছে না। বোঝা গেল? হাউ ডু ইউ ডিটারমাইন, তাহলে দ্য বার্থ অফ এন এপিডেমিক কোত্থেকে আসছে? এমটি ক্যালোরিজ, সুগার, ময়দা এবং সাদা তেল, এই তিনটে এমটি ক্যালোরি বা ফাঁকা ক্যালোরি থেকে বার্থ অফ এন এপিডেমিক বা মহামারীর জন্ম, আমাদের যে ক্রনিক রোগ ব্যাধির। কেমন করে আমরা ডিটারমাইন করছি যে অ্যান্টিঅক্সিডেন্ট, আমরা যেগুলো বলছি যে অ্যান্টিঅক্সিডেন্ট নানান রকম ফলে থাকে, নানান রকম কেমিক্যালযুক্ত ফল ইত্যাদি প্রভৃতিতে খাবারে থাকে। তাহলে এই অ্যান্টিঅক্সিডেন্ট তো একটা মাপা উচিত যে কার অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা বেশি, কার কম। তাহলে সেই বেশি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবারগুলো আমরা খাবো। তাহলে হাউ ডু ইউ ডিটারমিন দ্য অ্যান্টিঅক্সিডেন্ট এবিলিটি অফ এ পার্টিকুলার ফুড, একটা নির্দিষ্ট খাবারে? দ্য গ্লোবালি স্ট্যান্ডার্ডাইজ মেথড ফর অ্যাসেসিং দ্য এবিলিটি অফ এ সাবস্ট্যান্স to scavenge free radicals is a test measuring oxygen radical absorbance capacity, ORAC, তাকে আমরা বলছি ওরাক। তার মানে যে খাবারটি বা যে ফলটি আপনার বেশি ফ্রি র্যাডিক্যাল বা মুক্ত বিষাক্ত অক্সিডেন্ট অণুগুলোকে, শরীরের ক্ষতিকারক অণুগুলোকে নিউট্রালাইজ করতে পারছে, প্রশমিত করতে পারছে, কতটা প্রশমিত করতে পারছে সেই পরিমাপ দিয়ে ওরাক ভ্যালু সেই খাবারের নির্ণয় করা হয়। যেমন ধরুন, পাশে আমি বেশ কিছু খাবারের ওরাক ভ্যালু দিয়েছি। তার মধ্যে দেখতে পাচ্ছেন ডার্ক চকলেট, নাম শুনেছেন আপনারা অনেকে, অনেকে শোনেননি। যারা শোনেননি তারা একটু নেট গেটে শুনে নেবেন। ডার্ক চকলেটের ওরাক ভ্যালু হচ্ছে 20,823, ভীষণ বেশি। তার মানে এটা একটা ভেরি গুড অ্যান্টিঅক্সিডেন্ট। এটা আমাদের রেগুলারলি খাদ্যাভ্যাসের মধ্যে নিয়ে আসা উচিত। কীভাবে আনা উচিত, কতটা আনা উচিত, পরে আমরা বলছি। তারপরে পেক্যান্স, ওয়ালনাটস বা আখরোট, হ্যাজেলনাটস আরেকটি বিদেশি বাদাম, ক্র্যানবেরি র অ্যান্ড আর্টিচোক একটি সবজি, কিডনি বিন, রাজমা, প্লামস, মিল্ক চকলেট, লেন্টিলস, ড্রাইড অ্যাপেল, শুকনো আপেল, ব্লুবেরি বিদেশে পাওয়া যায়, ইভেন কাশ্মীরেও খুব পাওয়া যায়, প্রুনস, ক্লোভস বা লবঙ্গ, মাথায় রাখবেন লবঙ্গ সব জায়গাতেই পাওয়া যায়, সিনামন, দারচিনি, খুব ভালো জিনিস, লবঙ্গ এবং দারচিনি এবং হলুদ, হলুদের ওরাক ভ্যালু দেখুন, সিনামন মানে এলাচ, ক্লোভ এবং টার্মারিক। অ্যাস্টাউন্ডিংলি, অবিশ্বাস্যভাবে ডার্ক চকলেট যদি আমি নাও পাই, বাঙালি নাও ডার্ক চকলেট খেতে পারে, ক্লোভ, লবঙ্গ, দারচিনি এবং হলুদ। এই কারণে আমি বারবার বলি এই তিনটি জিনিস কিন্তু বেশি বেশি করে খাওয়া আমাদের দরকার, দিনে 3-4 বার করে। আপনি রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে, ট্রেনে বাসে চলতে চলতে অল্প একটু দারচিনি কৌটোয় রাখুন এবং দালচিনির সঙ্গে একটু লবঙ্গ চিবুন, বিউটিফুল সুস্বাস্থ্যের এফেক্ট পাবেন এই হাই ওরাক ভ্যালুগুলো যুক্ত খাবারগুলো থেকে। এবার আসুন আরেকটি ইম্পর্টেন্ট দিকে, গুরুত্বপূর্ণ দিকে, শরীরের জীবাণুমহল। শরীরে আমাদের যা জীবাণু আছে সেগুলোকে আমরা বলছি আওয়ার মাইক্রোবায়োম, বা মেনলি থাকে গাটে, ক্ষুদ্রান্ত্রে, আমাদের খাদ্যনালীতে, 20 ফুটের খাদ্যনালী আমাদের। তাহলে পাশের ছবিটা দেখে বুঝতে পারছেন যে একটি মহিলা বা মায়ের গর্ভের যোনিপথ এবং গর্ভপথের থেকে আমরা উত্তরাধিকার সূত্রে শিশু হিসেবে শৈশবে জন্মের সময় এই জীবাণু মহলকে পাই আমাদের শরীরে, উপকারী জীবাণু মহলকে। সুতরাং দেখতে পাচ্ছেন যে যদি সিজারিয়ান সেকশন ডেলিভারি হয়, সি সেকশন ডেলিভারি হয়, তাহলে কিন্তু বাচ্চাটি সেটা পাচ্ছে না, কারণ সে মায়ের যোনিপথ দিয়ে বেরোচ্ছে না, ফলে তার নাকে মুখে সেই উপকারী জীবাণুগুলো ঢুকছে না। তাহলে কি হলো? তাহলে তার ফলটা এই হলো যে সেই উপকারী জিনিসগুলো থেকে সে বঞ্চিত হলো।
তাহলে তার ফলে হায়ার রিস্ক অফ ক্রনিক ইমিউন ডিসঅর্ডার পরবর্তী জীবনে কিন্তু সি সেকশনের বাচ্চাদের থাকবে। কিন্তু কজনই বা আমরা সিজারিয়ান সেকশন না করিয়ে থাকি? তো সভ্যতার অভিশাপ যে প্রত্যেক ডেলিভারির প্রায় 90%ই সিজারিয়ান সেকশন হচ্ছে। ভেজাইনাল ডেলিভারি হলে কিন্তু আমাদের হেলথ ভালো হয়, আমরা সেই উপকারী জীবাণুগুলো পাই। বোঝা গেল? তাহলে নাকে, আমাদের মুখে, আমাদের সেক্সুয়াল অর্গানসে, লাংসে, গাট ব্রেনে, খাদ্যনালীতে, ডাইজেস্টিভ ট্র্যাক্টে, চামড়ায়, সব জায়গায় এই জীবাণুগুলো আমাদের সঙ্গে থাকে। তাহলে এই জীবাণুর সংখ্যা আমাদের শরীরে এতটাই বেশি যে দেহকোষের সংখ্যা যদি 3 ট্রিলিয়ন বা ওরকম সংখ্যায় হয়, মানে 4 3 12, হ্যাঁ, 3 পিঠে 13টা শূন্য লাগালে যদি এতগুলো দেহকোষের সংখ্যা হয়, তাহলে আমাদের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা, জীবাণুর সংখ্যা 3.9, অ্যাজ পার লেটেস্ট স্টাডি অফ ওয়েজম্যান ইনস্টিটিউট অফ ইসরায়েল। তার মানে দেহকোষে জীবাণুর সংখ্যা, ব্যাকটেরিয়ার সংখ্যা আমাদের শরীরের কোষের থেকেও বেশি। তার মানে শরীরটা কাদের? যদি একটু দার্শনিকভাবে দেখেন, বিজ্ঞান পেরিয়ে গিয়ে, যে তাহলে কি এই শরীরটা আমার শরীর? আমি আমার চেতনায় বুঝতে পারছি যে আমার শরীরটা আমার শরীর, আমি ডাক্তার পার্থসারথী আইন। কিন্তু যদি আমি ভাবি, চোখ বুঝে ভাবি, আপনিও ভাবেন যে আপনার শরীরে তো কোষের সংখ্যার থেকে জীবাণুর সংখ্যা বেশি, তাহলে এই শরীরটা তো আপনার নয়, জীবাণুর শরীর। তাহলে এই যে জীবাণু মহল আর এই যে আমি, দুটো আলাদা জিনিস। তার মানে জীবাণু মহলের ওপরে আপনি হয়তো আশ্রিত। যদি জীবাণুগুলো সচেতনভাবে ভাবে, আদৌ তারা সচেতন বলে ভাবে কিনা আমরা জানি না, যে তাদের ব্রেন নেই বলে তারা কনসাস কিনা, তাই তো? আপনি জানেন না যে জীবাণুগুলো কনসাস কিনা। আদৌ হয়তো কনসাস, ব্রেন না থাকলে অন্য উপায় তারা ভাবছে। তাহলে আমরা যেহেতু কনসাসনেস পেয়েছি, সেহেতু আমরা ভেবে নিচ্ছি যে এই শরীরটা আমার, জীবাণুরা আমার শরীরে আছে, এইভাবে ব্যাখ্যা করছি। কিন্তু জীবাণুরা উল্টো দিকে রাতের অন্ধকারে, দিনের বা সূর্যালোকে বসে বসে ভাবছে, পেটের মধ্যে খাদ্যনালীতে বসে বসে ভাবছে, আরে এই শরীরটা তো আমাদের, এই আমাদের শরীরে মানুষ নামে জীবটাকে আমরা ভাড়া দিয়েছি, আমাদের বাড়িটা। সুতরাং তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না। হ্যাঁ, বাউল সাধকেরা আগেই বলে গেছেন সে কথা। আমরা জানি না আমার ঘরে বসত করে কয়জনা। হ্যাঁ, সুতরাং আমি একা না। তার মানে আমার যা খাদ্য খাবার, তা এই জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে শেয়ার করে খাবার জন্য ইভলিউশন বা অভিযোজনভাবে প্রকৃতি কিন্তু নির্ণয় করেছে। সে প্রকারান্তরে বলে পাঠিয়েছে যে মানুষ, তুই একা খাবি না, তোর শরীরে আরেকজন থাকে, তার জন্য তোকে খেতে হবে। কিন্তু এই যে স্বার্থহীনভাবে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে, আমরা সেটা গত 300-400 বছর, 500 বছর, 1000 বছর ধরে করছি না। আমরা স্বার্থপরের মতো শুধুমাত্র আমাদের টেস্ট বাড বা স্বাদ গ্রন্থিতে যা ভালো লাগে, যা স্বাদু লাগে, যে চিনি, টক, মিষ্টি, ঝাল ভালো লাগে, সেই প্রসেসড খাবার আমাদের ভালো লাগে, সেগুলো খেয়ে খেয়ে আমাদের স্বার্থ পূরণ করছি, জীবাণুগুলোর স্বার্থ একদম দেখছি না, তাদের মেরে ফেলছি। প্রকৃতি এটা চায়নি। প্রকৃতি সবার সঙ্গে মিলেমিশে থাকার জন্য, যেমন বাইরের প্রকৃতি তো গাছগাছালি, জন্তু জগতেও একটা সম্পর্কের বন্ধন স্থাপন করেছে, তেমনি আমাদের শরীরের মধ্যেও আমাদের গ্যাট ব্যাকটেরিয়াগুলোর জন্য, আমাদের জীবাণু মহলের জন্য একটা সম্পর্ক স্থাপন করে পাঠিয়েছিল। কিন্তু আমরা তার থেকে বিচ্যুত হওয়ার ফলে, আমরা সেই জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখার মতো খাদ্য খাবার না পাওয়ার ফলে আমরা নানান রোগে আক্রান্ত হচ্ছি। এটা লেটেস্ট বিজ্ঞান প্রমাণ করছে। এর থেকে বেরিয়ে আসার বা একে উড়িয়ে দেওয়ার কোনো জায়গা এখন কিন্তু নেই, এটা ভাবতে হবে। তার মানে এর থেকে একজন সুনাগরিককে সিদ্ধান্ত নিতে হবে যে আমি যা বলছি ডাক্তার হিসেবে, চিকিৎসক হিসেবে, আপনাকে সেইভাবে সেই খাবার খেয়ে সেই জীবাণু মহলকে ফিরিয়ে আনতে হবে। উদাহরণ হিসেবে রিসেন্টলি, সাম্প্রতিককালে আমাকে আমার এক বন্ধু ঘন ঘন ফোন করেন, কলকাতায় থাকে। তার মেয়েটি ক্রমাগত ডায়রিয়া বা পাতলা পায়খানায় ভুগছে। পিৎজা, পাস্তা, বার্গার খেয়ে খেয়ে সে এই জীবাণু মহলকে ধ্বংস করে ফেলেছে। ডাক্তাররা তাকে কার্যকারণ না বুঝে একের পর এক অ্যান্টিবায়োটিক দিয়ে যাচ্ছে ডায়রিয়া বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ হচ্ছে না। আমি পুরো ব্যাপারটা শোনার পরে বললাম যে তাকে ঘি, টক দই এসব খাওয়ানোর ব্যবস্থা কর, পিৎজা পাস্তাগুলো বন্ধ কর, সাদা তেল বন্ধ কর। এবং সেটা করে মাখন, হলুদ এসব খেয়ে খেয়ে সেই মেয়েটি কিন্তু গত দিন 15 ভালো ছিল। ফোন করলাম, তার মা আমাকে বলল যে আবার তার নেশার বশত সে পিৎজা, পাস্তা, বার্গার খেয়ে আবার পেটটা খারাপ করেছে। কিন্তু ডাক্তারবাবু, গত 15-20 দিন ভালো ছিল আপনার খাবার খেয়ে। কী প্রমাণ করে এই ঘটনা? প্রমাণ করে এই তথ্যের সত্যতা। তাহলে খাদ্যনালীর গহ্বরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে রক্তনালী। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে খাদ্যনালী, আর এটা হচ্ছে তার নালীগুলোর পাশে কোষ।
তাহলে কোষের এই যে জাংশনগুলো, এই সন্ধিগুলো, যোগসূত্রগুলো, এগুলো খুব টাইট। আর জীবাণুরা এই লেয়ারের উপরে, খাদ্যনালীর যে কোষগুলোর গায়ে গায়ে অসংখ্য জীবাণু, মাইক্রোস্কোপিক জীবাণু, আণুবীক্ষণিক জীবাণু তারা আছে এখানে। ঠিক আছে, তাহলে এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি দেখিয়েছি যে এটা হচ্ছে খাদ্যনালীর দিকটা, আর এটা হচ্ছে তার পাশে রক্তবাহ, যে এখান থেকে খাবারের কণাগুলো, গ্লুকোজ, তারপরে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, ফ্যাট, এগুলো এখান দিয়ে উঠে চুষে চুষে গিয়ে রক্তের মধ্যে চলে যাবে। কিন্তু যদি এই জাংশনটা, এই যে যোগসূত্রগুলো যে কালো কালো, এগুলো যদি লুজ হয়, যেমন এখানে লুজ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এখানটা লুজ হয়ে গেছে, ঢিলা। এই ঢিলা কেন হলো? এই যে কোষের আবরণের উপর একটা থকথকে কফের মতো মিউসিন আবরণ থাকে, যাতে কোষগুলোর ক্ষতি না হয়। এই মিউসিনগুলো কে রক্ষা করে, যার থিকনেসটাকে কে সুষমভাবে বজায় রাখে? এই ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো। তো তারা মরে গেলে, তারা যখন খাবার পায় না, আমরা যখন তাদের মতো করে খাবার খাই না, হাইলি প্রসেসড খাবার খাই, বিরিয়ানি, চিজ, পাস্তা, কুরকুরে, তখন তারা আর বাঁচতে পারে না। তারা তখন মিউসিনটাকে খেয়ে খেয়ে নিজে কদিন বাঁচে, তারপরে মিউসিনটা ধ্বংস হয়ে গেলে সরাসরি এই কোষের জাংশনগুলো নষ্ট হয়, টাইটনেসগুলো। এখান দিয়ে বড় বড় অণুগুলো একদম সরাসরি রক্তে ঢুকে যায়। অটো ইমিউনিটি, নিজের শরীরের প্রতি নিজেই তখন প্রতিরক্ষা ব্যবস্থা জেগে ওঠে, অ্যালার্জি, হ্যাঁ, তারপরে বাত, অ্যালঝেইমার ডিজিজ, নানান কারণ তখন ব্যাকটেরিয়ার এই কণাগুলোর জন্য আমাদের শরীরে তৈরি হয়। তার মানে অ্যালার্জির কারণ আমরা নিজে, আমাদের খাদ্যাভ্যাস। তাহলে ইনফ্লেমড গাট মানে ইনফ্লামেশন, ওই যে বললাম ইনফ্লামেশন, গাটের মিউকাসাল লেয়ার পাতলা হয়ে যায়, হ্যাঁ, ব্যাকটেরিয়াগুলো মরে যায়, তাদের অনুপাত কম, ভালো ব্যাকটেরিয়ার অনুপাত কমে যায়, খারাপ ব্যাকটেরিয়া বেড়ে যায়, তারপরে ডিসবায়োসিস, ডিস্টার্ব বায়োটিক কমিউনিটি, ইমিউন সেল তখন শরীরের যে নিউট্রোফিল, শ্বেতকণিকা ইত্যাদি প্রভৃতি, ইওসিনোফিল, লিম্ফোসাইট জেগে ওঠে, হাইপার ভিজিল্যান্ট হয়ে পড়ে, তারা যে রাসায়নিক পদার্থগুলো সাইটোকাইন, কেমোকাইন নামের, সেগুলো ঢালে, হ্যাঁ, ফলে সারা শরীরে একটা তেহেলকা তৈরি হয়, অনেকটা কোভিড সাইটোকাইন স্টর্মের মতো, ঝড়ের মতো। তার ফল আমাদের ভুগতে হয় নানান রোগের মধ্যে দিয়ে। তাহলে গাট হেলথ বা খাদ্যনালীর স্বাস্থ্য একটি অতি বড় জিনিস, অতি বড় জিনিস। তাহলে খাদ্যনালীর দেয়াল কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা বললাম, দেখলেন। তাহলে গাট পারমিয়েবিলিটি, তখন গাটের মধ্যে দিয়ে নানান জিনিস সহজেই, দেয়ালটা আবরণ নষ্ট হয়ে গেছে বলে লিক করছে, চুইয়ে রক্তে ঢুকে যায়, যার ঢোকার কথা ছিল না। সেখান থেকেই আমাদের ধ্বংসের শুরু। তাহলে এই পারমিয়েবিলিটিটাকে আবার টাইট করতে পারে কিন্তু সুখাদ্য। তাহলে ডিসবায়োসিস, দেখছেন এখানে কলোনিটা বাঁদিকে কি সুন্দর আছে, কিন্তু মিউকোজাল লেয়ার যখন নষ্ট হয়ে যাচ্ছে, তখন দেখুন যে এখানে এবড়ো খেবড়ো চেহারা দাঁড়াচ্ছে, হ্যাঁ, মিউকাস মেমব্রেনের, মানে কোষের ওপরে, এবং সেখান দিয়ে জীবাণুগুলো রক্তে চলে যাচ্ছে। খাদ্যনালীর গহ্বরের বিভিন্ন রোগ হচ্ছে। কীরকম রোগ? ডাইভার্টিকুলোসিস, এরকম আলসারেটিভ কোলাইটিস, নাম শুনে থাকতে পারেন, ক্যান্সার, পলিপ, ঠিক আছে, তারপরে হচ্ছে অ্যাডহেশন হচ্ছে, ইত্যাদি, ব্যাকটেরিয়াল ইনফেকশান, ঠিক আছে, সমস্ত কিছু তখন আস্তে আস্তে বাড়ছে। তাহলে এই জীবাণু মহলের জন্যই সমস্ত কিছু। তাহলে জীবাণু মহল, ডেলিভারি মেথড, মায়ের ব্যাকটেরিয়া, ব্রেস্ট ভার্সেস ফর্মুলা ফিড, কে প্যাকেটের দুধ খেয়ে বড় হয়েছে, কে ব্রেস্ট মিল্ক খেয়েছে, হ্যাঁ, কে কোথায় কোন অঞ্চলে বসবাস করে, সমস্ত কিছুর উপর নির্ভরশীল। হ্যাঁ, একটা গ্রোয়িং আপ উইথ পেট, মানে যখনই আপনি বেড়াল কুকুর পালন করতে করতে বড় হবে বাচ্চাটি, তখন তার গাট ব্যাকটেরিয়ার মধ্যে সেই বেড়াল কুকুরের কিছু ব্যাকটেরিয়া পাওয়া যাবে যেগুলো কিন্তু উপকারী, হ্যাঁ, রেজিস্ট্যান্স জন্মাবে, জীবাণুগুলোর সম্পর্কে অ্যালার্জি কমবে, হ্যাঁ, খাবার দাবার এবং ঘুরে বেড়ানো সব কিছুর উপরে জীবাণুমহল ডিপেন্ড করে। তাহলে যত বয়স বাড়ছে, দেখুন রঙের কালার কোড দিয়ে বোঝানো হয়েছে জীবাণুমহলের চরিত্র কীরমভাবে পাল্টাচ্ছে। তাহলে পেটের উপকারী জীবাণুগুলোকে মেরে ফেলা, তাদের বাঁচিয়ে রেখে সুস্থ খাদ্যনালী গড়ে তোলার মধ্যে কী তফাৎ দেখুন। এটা হচ্ছে ডিসবায়োসিস, ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে। ইনসুলিন সেন্সিটিভিটি বাড়িয়ে দিচ্ছে, হোমিওস্ট্যাসিসে ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছে, পারমিয়েবিলিটিকে কমিয়ে দিচ্ছে, ব্যাকটেরিয়াল ট্রান্সলোকেশন, লাইপোপলিস্যাকারাইড, তার মানে এগুলো যদি বেড়ে যায় তাহলে সুস্থ গাট নষ্ট হয়ে যাবে। এই যে পারমিয়েবিলিটি বাধা খুলে গেল, তাহলে কী কী জিনিস তখন রক্তে বেড়ে যাবে, কমে যাবে, পুরো ব্যাপারটা বোঝানো হয়েছে এখানে। তাহলে সুগার দিয়েই বলি, সব রোগী তো একই রকম। তাহলে সুগারের চিকিৎসা কিভাবে করা উচিত আমাদের? আমি সরাসরি সুগার কমন রোগে চলে এলাম। আমি যদি মোটা ও স্বাভাবিক বডি মাস ইন্ডেক্সের উপরে থাকি, হ্যাঁ, বডি মাস ইন্ডেক্স ব্যাপারটা কি? আপনার ওজন যদি 60 কিলো, মানে ওয়েট ইন কিলোগ্রাম, কিলোগ্রামে ওজন করবেন তাকে, হাইট মানে আপনার উচ্চতা ধরুন 160 সেন্টিমিটার, তার মানে 1.6 মিটার, তাকে বর্গ করবেন, মানে 1.6 ইন্টু 1.6, যে গুণফলটা হলো সেই বর্গফলটা দিয়ে ওজনকে ভাগ করবেন।
সেটা একটা চার্ট আছে, ইন্টারনেটে দেখতে পাবেন, বিএমআই ক্যালকুলেটর দিয়ে আপনি ক্যালকুলেটর করে নিতে পারেন। সেই বিএমআই 27-এর নিচে হ্যাঁ নর্মালি থাকা উচিত সুস্থ একটা হেলদি অ্যাডাল্টের। তাহলে আমি যদি মোটাও স্বাভাবিক বিএমআই এর ওপরে থাকি, তাহলে আমার ওজন অন্তত 7% কমাতে হবে। ওজন কমানোর সবচাইতে ভালো কার্যকরী উপায় হলো টাইম রেস্ট্রিক্টেড ফিডিং বা 10-14 ঘন্টার যে নিয়মটা আমরা বলেছিলাম। 10 ঘন্টার মধ্যে খাবো, দুপুর রাতের খাবার জল খাবার সব, আর 14 ঘন্টা একদম কিছু খাবো না জল ছাড়া। তাহলে সুগার নয়, কমাতে হবে আমাকে হাইপার ইনসুলিনেমিয়াকে, সুগারটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন। তাই ফাস্টিং ব্লাড সুগার নয়, জোসেফ ক্রাফট বলে এক বিজ্ঞানী বলেছিলেন, তার গ্লুকোজ ইনসুলিন চ্যালেঞ্জ টেস্ট, মানে 75 গ্রাম গ্লুকোজ খালি পেটে খেয়ে পরপর আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টার মাথায় রক্ত পরীক্ষা করা হয়, তাকে বলা হয় গ্লুকোজ ইনসুলিন চ্যালেঞ্জ টেস্ট। এটা করে আপনাকে আপনার অবস্থা আগে বুঝে নিতে হবে। আমি আগেই বললাম যে ইনসুলিন, ফাস্টিং ইনসুলিন বা যে টেস্টগুলো আগে দেখালাম সেগুলো করে আপনার অবস্থা আগে বুঝে নিতে হবে। ধূমপান ছাড়তে হবে, কারণ ধূমপান সরাসরি ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়। নিয়মিত ব্যায়াম করতে হবে, স্ট্রেস কমাতে হবে, দরকারে ওষুধ খেতেও হতে পারে। চিনি সহ অন্যান্য শর্করা বা কার্বোহাইড্রেটের পরিমাণ অনেকটা কমাতে হবে। প্রসেসড খাবার যেমন আটা ময়দা বাদ দিয়ে মোটা চালের খাবারে ফিরতে হবে। সবজি বাদাম ও বিনস জাতীয় খাবারের পরিমাণ বাড়াতে হবে। খাদ্যনালীর ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত বাড়ানোর জন্য দৈনিক টক দই, অল্প করে ঘি ও নারকেল খাওয়া ভীষণ জরুরি। এতে ভয়ের কিছু নেই, কারণ আজ বিজ্ঞান বলছে যে বীজ সঞ্জাত তেল খারাপ, ঘিয়ের মতো অ্যানিমেল ফ্যাট নয়, তাই নারকেল তেল আর অলিভ অয়েল ভালো। আমাদের হাজার হাজার বছরের ঐতিহ্যের দেশীয় আঞ্চলিক খাবার দাবার ভীষণই বিজ্ঞানসম্মত ছিল। দেখছেন আমি পাটিসাপটা, পুদিনার চাটনি, ম্যাঙ্গো পিকল এসবের ছবি দিয়েছি। সেগুলোতেই আমাদের ফিরতে হবে। তা থেকে সরে গিয়ে ফাস্টফুড ও প্রসেসড ফুডের জীবন ভরিয়ে তোলার জন্য আমাদের এত দুর্গতি। বিভিন্ন পুজো পার্বণে মা দিদিমার হাতের তৈরি খাবার দাবার, একাদশী বা রমজানের উপোসকেই পাশ্চাত্যের চিকিৎসকরা আজ সবচাইতে বেশি উপকারী বলে গবেষণায় বারংবার প্রমাণ করছে। প্রকৃতিতে যা হয় তাই আমাদের জন্য ভালো, তাকে বেটে পিষে মিহি করে রস করে প্রসেস করতে যাবেন না, তাতেই বিপদ ডেকে আনবেন, এটা মাথায় রাখতে হবে। ফল খেলে পুরোটা খাবেন সব সময়, জুস ভীষণ বিপজ্জনক। চাল গম যত কম ভাঙানো অবস্থায় খাবেন ততই ভালো। ইডলি, পান্তা ভাত ও নানান ফার্মেন্টেড বা গেঁজে ওঠা খাবার ভীষণ উপকারী, এটাও প্রমাণিত হয়েছে। মনে রাখবেন যে এই রোগ নিয়ন্ত্রণে কোনো চটজলদি T20 ম্যাজিক নেই, আমি প্রথমেই বললাম। তাই এইসব অভ্যাস নিয়ম করে আমাদের জীবনে পালনের পরেও যদি রোগ নিয়ন্ত্রণে না আসে, তাহলে আমাদের ওষুধের শরণাপন্ন হতে হবে। কিন্তু সর্বতোভাবে চেষ্টা থাকবে ওষুধ থেকে বেরিয়ে আসার, এবং তা অবশ্যই সম্ভব। শিশু বয়স থেকে আদরের ছলে খাবারের অভ্যাস থেকে আপনার সন্তানকে বার করুন। আমার আদরের ছেলে, আমার আদরের মেয়েটি খাচ্ছে না, নিয়ে আরেকটু বেশি করে খা, বেশি করে খা। না খেলে মা বাবা ছুটে আসে ডাক্তারের কাছে। এটা অত্যন্ত ভ্রান্ত অভ্যাস বা ভুল অভ্যাস। সন্তানকে বার করুন এই অভ্যাস থেকে। একবার অবচেতন মনে যদি সে অভ্যাস করে ফেললে বেশি খাবারে, তাহলে সারা জীবন তাকে বের করতে পারবেন না। তাকে চিনি ছাড়াতে পারবেন না, তাকে চকলেট ছাড়াতে পারবেন না, তাকে চিপস ছাড়াতে পারবেন না। এটা বিভিন্ন দেশে প্রমাণিত। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনকে নিমন্ত্রিত করে গাদা গাদা খাওয়ানোর মতো ক্ষতিকারক মানসিকতা, যে বেশি খাওয়াচ্ছি মানে আমি বেশি আতিথেয়তা দেখাচ্ছি, বেশি ভালোবাসা দেখাচ্ছি, না তা নয়, বেশি তার ক্ষতি করছি। বরং গাদা গাদা খাওয়ানোর মতো ক্ষতিকারক মানসিকতা থেকে দ্রুত বেরিয়ে আসুন, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ হয়ে বাঁচতে পারে। আজকের অতি খাবারের প্রশ্রয় তার আগামী দিনে সর্বনাশ ডেকে আনবে, এটা বুঝতে হবে সবাইকে। মনে রাখতে হবে যে আজ খাদ্যাভাব নয়, খাবারের প্রাচুর্যই আমাদের মূল বিপদের উৎস গত 2 শতাব্দী ধরে। তাই আজ আমরা ক্যাকটাস ইন দ্য রেইন ফরেস্ট। এই ক্যাকটাস ইন দ্য রেইন ফরেস্ট মানে কি? উপমাটা কী বুঝলেন? বুঝলাম এই যে ক্যাকটাস গাছে জল লাগে না, তাকে যদি আপনি তুলে নিয়ে রেইন ফরেস্ট, যেখানে প্রতিদিন কয়েকশো মিলিমিটার বৃষ্টি হচ্ছে, সেখানে বসিয়ে দেন, তাহলে কি বাঁচবে ক্যাকটাস? না, বাঁচবে না। তার কারণ হচ্ছে সে পচে যাবে অতিবৃষ্টিতে। তার অত বৃষ্টির জল ধরে রাখার ক্ষমতা নেই, জল তার লাগে না। তার মানে আমার শরীরে এত খাবার লাগে না, তাকে তুলে এনে আপনি বসিয়ে দিয়েছেন রেইন ফরেস্ট অফ ফুডস, যেখানে বর্ষণ হচ্ছে
প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে কোকা কোলায় বিরিয়ানিতে তার ধুয়ে যাচ্ছে আমাদের শরীর, খাবারে 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 খাবারে, তাই আমাদের শরীর পচে যাচ্ছে। তাহলে ক্যাকটাস ইন দ্য রেইন ফরেস্ট, আমরা হচ্ছি ক্যাকটাস ইন দ্য রেইন ফরেস্ট আধুনিক সভ্যতা। খাদ্যনালী এবং মস্তিষ্কের যোগসূত্র অনেকে জানেন, অনেকে জানেন না। এই যে বললাম গাট ব্যাকটেরিয়া, গাট ব্যাকটেরিয়াগুলো আমাদের খাদ্যনালীর মধ্যে 60% বা 60% সেরোটোনিন বা ভালো লাগার জন্য যে নিউরো ট্রান্সমিটার বা রাসায়নিক কেমিক্যালটি লাগে তার জন্ম দেয়। তার মানে যদি আপনি খাদ্যনালীর ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলেন, যেটা আমার বন্ধুর মেয়ের ক্ষেত্রে হয়েছে, তাহলে কি তার মন ভালো হতে বাধ্য? তাহলে কি সে ডিপ্রেশনে যাবে না? আজকে ডিপ্রেশনের এত কারণ কি? মানসিক অবসাদের কেন এত আত্মহত্যা বাড়ছে? ঘুরিয়ে ভাবতে হচ্ছে, ভাবতে হবে। তার মানে এই খাদ্যনালীর ব্যাকটেরিয়া যত উপকারে থাকবে, তত আমি স্ফূর্তিতে থাকবো, তত আমার সেরোটোনিন বাড়বে, তত আমি অবসাদ থেকে দূরে থাকবো, তাই না? তাহলে প্রোটিন কি কি খাওয়া যাবে দৈনিক? মাছ 3 টুকরো মাঝারি, ডিম 4-5টা, যটা ইচ্ছে। আমি আগেই বলেছি প্রেশার, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিড আছে বলে ছুতমার্গ করে ভয় পেয়ে বসে থাকবেন না, তা আগেই ব্যাখ্যা করেছি। কারণ ওগুলি এতদিন বেশি ভাত রুটি খেয়ে প্রসেসড খাবার খেয়ে তৈরি করেছেন, তাই সবই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে বেড়েছে। আপনি ওসব বাদ দিয়ে এখন হাই ফ্যাট খেলে তবে তারা কমবে। যত ধরনের ডাল আছে রোজ ঘুরিয়ে ফিরিয়ে সবজি দিয়ে বা ঘন করে দুবাটি দুবেলা খাবেন। মিক্সড ডাল খাওয়া ভীষণ উপকারী, মনে রাখবেন, কারণ সব প্রোটিন পাচ্ছেন, কোনোটায় প্রোটিন ডেফিসিয়েন্সি আরেকটা ধরনের ডাল তাকে কভার করে দিচ্ছে। সয়াবিন, ছানা, পনির পরিমাণ মতো, মূলত যারা নিরামিষাশী তাদের জন্য। দুধ বেশি না খাওয়াই ভালো, যদি খুব প্রয়োজন হয় তবে 1 গ্লাস কমপ্লিটলি হোল মিল্ক, ফ্যাট বাদ দিয়ে নয়, কোনো রকম প্রসেস নয়। 18 বছর অবধি বাচ্চাদের দুধ না খাওয়াই ভালো, বিশেষত মেয়েদের, কারণ আছে, আমরা পরে আলোচনা করতে পারবো। মনে রাখবেন দুধ একটি সার্ভাইভাল ফুড, মানে যখন বিপদে পড়েছেন বেঁচে থাকার জন্য খাবার, মানে যখন অন্য কিছু খাবার নেই তখন খাবার জিনিস, অত্যাবশ্যকীয় বা এসেনশিয়াল ফুড মোটেই নয়। তাই বেশি খেলে খারাপ প্রভাব দেখা যায়। গরুর বাচ্চার জন্য ওটা প্রয়োজনীয়, আমার জন্য নয়। আমার বাচ্চার দুধ আমার 6 মাস অবধি, 7 মাস অবধি হয়তো ভালো, তারপরেও কিন্তু শরীর আর ওই দুধে টানতে পারে না, পুষ্টি পায় না। গরুর বাচ্চার দুধ গরুর জন্য রাখুন, আপনার বাচ্চার দুধ আপনার জন্য রাখুন। মাংস খেতে হবে, এবং অবশ্যই খাসির মাংস চর্বিসহ 4 টুকরো মতো। যদি ছুতমার কেন বাদ দিতে হবে তা আমরা আগেই ব্যাখ্যা করে বলেছি। খাওয়া দরকার, কারণ হাই অ্যানিম্যাল ফ্যাট আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়। মুরগির মাংসে চর্বি কম, তাই তাতে লাভ কম। কেউ যদি চামড়া সহ মুরগি, বাঙালিরা সহজে খান না, যদি খেতে পারেন আমার কোনো আপত্তি নেই, ভালো, টেস্টও ভালো অবশ্যই। উত্তর পাহাড়ি অঞ্চলের লোকেরা, আমাদের দার্জিলিং, সিকিম, ভুটান অঞ্চলের লোকেরা স্কিন সহ চিকেন খায়, যথেষ্ট টেস্টি এবং উপকারী। মেটে, মেটে মানে গ্রাস ফেড, মানে যারা ঘাস খায়, যেসব 4 পেয়ে প্রাণী, তাদের মেটে স্পেশালি লিভার পরপর খাওয়া বেশ কদিন খুব উপকারী। ভিটামিন B12 হাইলি রিচ ভান্ডার। সমস্ত বিনস গোত্রীয় খাবার যেমন মটরশুঁটি, চিনে বাদাম, আমন্ড বাদাম ভাজা বা স্ন্যাক্স হিসেবে 15-20 গ্রাম করে বার 3 খাওয়া যাবে। এবারে দেখুন কোন তেল নিয়মিত খাওয়া ভালো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এ নিয়ে খুব বিতর্ক আছে, কিন্তু বিতর্কে কোনো জায়গা নেই। এটা আমি সবথেকে ভালো থেকে মন্দ অনুসারে লিখলাম। কীভাবে লিখলাম? সবচেয়ে ভালো তার মানে ওপরে প্রাণীজ ফ্যাট, যেমন লার্ড বা ট্যালো, বিফ ট্যালো থেকে হয়, লার্ড থেকে হয়। বেস্ট টু ইউজ, আমাদের দেশে সম্ভব নয়, 1950 অব্দি আমেরিকাতে ব্যবহার হয়েছিল, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। ফলে প্রাণীজ ফ্যাট, ঘি, কিছু ভাজাভুজিতে অবশ্যই ব্যবহার করতে পারেন, দ্যাট ইজ দ্য বেস্ট। তারপরে বেস্টকে সেকেন্ড নারকেল তেল, 97-99%, যার মধ্যে স্যাচুরেটেড ফ্যাট আছে। অনেক চিকিৎসকরা একমত নাও হতে পারেন, হবেন না, ঘাবড়াবেন না। অলিভ অয়েল, এতে মুফা থাকে, তারপরের বেস্ট। মনো আনস্যাচুরেটেড, মানে একটা অসম্পৃক্ত বন্ড, কেমিক্যাল বন্ড থাকে, তাই মনো। তাহলে মুফা, অলিভ অয়েল মুফা থাকে, এটি স্যালাড ড্রেসিং হিসেবে ব্যবহার করুন, কিন্তু পোড়াবেন না, হিট করলে, গরম করলে সেটা ওই সিঙ্গেল বন্ডটা আনস্যাচুরেটেড, যেটা অসম্পৃক্ত, সেটা পাল্টি খেয়ে যাচ্ছে, ট্রান্স ফ্যাটে পরিণত হচ্ছে। তাই অলিভ অয়েল কাঁচা স্যালাড ড্রেসিংয়ে খুব ভালো। তারপরে চতুর্থকে সর্ষের তেল, সর্ষের তেল 4th র্যাঙ্কিং ভালোর দিক থেকে। তাহলে সর্ষের তেল যতটা সম্ভব আনপ্রসেসড, মানে কোল্ড প্রসেসড, হ্যাঁ, তার দাম বেশি, কিনতে পারলে ভালো, না হলে হট প্রসেসিং চালাতে হবে। এটি মন্দের ভালো, এতে ওমেগা-3, ওমেগা-6 এই দুটো এসেনশিয়াল বা প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের অনুপাত, তাও স্বাস্থ্যকর, বীজের তেল যদিও, হ্যাঁ, কিন্তু বাকিটা ভালো নয়। 4th, পঞ্চম এবং সবচেয়ে খারাপকে আগেই বলেছি, সমস্ত রকমের সাদা তেল বিষ, তাই বর্জন করুন।
সয়া তেল, সানফ্লাওয়ার তেল, রাইস অয়েল, কর্ন অয়েল, ক্যানোলা, সানড্রপ, ডালডা সমস্ত ভারতে হাইপার ইনসুলিনেমিয়া মহামারী আকার ধারণ করেছে। বাড়িতে ও হোটেল রেস্টুরেন্টগুলিতে এটির অত্যধিক ব্যবহারের সম্ভবত। এবং এর মধ্যে পাম তেলের নাম আমি করিনি। পাম তেলের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ নারকেল তেলের পরেই। তার মানে নারকেল তেলে যদি 97% স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, তাহলে পাম তেলে আছে 86%। পাম কার্নেল এবং পামের যে খোলা তার থেকে দুটো আলাদাভাবে, পাম খোলার তেলে আরও স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কম, আরও খারাপ। কিন্তু পাম তেল নারকেল তেলের পরেই ভালো, সর্ষের তেল অলিভ অয়েলের থেকে বেটার, এটুকু বলা যেতে পারে। মানে এটা এই স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের তেলগুলোর মধ্যে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ওমেগা 6 পাবেন না আপনি, কিন্তু তারা শরীরের ক্ষতিও করবে না, খুব একটা ভালোও করবে না, ফলে নিউট্রাল পজিশনে থাকবেন, সেই জন্য তাদের ভালো বলছি। তাহলে ফ্যাট জাতীয় খাবার কী খাবো? ঘি দৈনিক 2 চামচ করে 3 বার পর্যন্ত দৈনিক। চিজ 25 গ্রাম দৈনিক। তবে চিজ যদি নিজে বাড়িতে না পারেন বানাতে, তাহলে আমি বাজারের চিজ বা কমার্শিয়াল চিজ বা প্রোডাক্ট চিজ যেগুলো দোকানে বিক্রি হয় সেগুলো না খাওয়াই ভালো। যারা বিদেশে চিজ তৈরি করেন কটেজ চিজ বাড়িতে, তারা কিন্তু খেতে পারেন। আমাদের দেশের জন্য চিজটা কিনে না খাওয়াই ভালো। মাখন, মাখনও তাই, নিজে তৈরি করতে পারলে সবচেয়ে ভালো। 20 গ্রাম মতো। আমাদের ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তার গাইডলাইনে রিসেন্টলি প্রকাশ করেছে, বোধহয় সপ্তাহ 2 আগে, যে মাখন কিনে খাওয়ার যাতে না হয়, কারণ মাখনে নুন থাকে। হোয়াইট বাটার বা ননি যেটা, সেই হোয়াইট বাটার সল্টলেস সেটা কিন্তু খেতে পারেন, অসুবিধা কিছু নেই যারা হাইপার টেনশনের জন্য নুন ভয় পান। তবে নুন আদৌ ভয় পাওয়া উচিত কিনা সেটা তো আমি আগের দিনও কিছুটা বলেছি, আজকেও হয়তো বলবো। মেয়োনিজ, টক দই 75 গ্রাম লিখেছি, কিন্তু 100-150 গ্রাম করে দিনে 2 বার খাওয়া উচিত। ভীষণ ভালো গাট ব্যাকটেরিয়া তৈরিতে হেল্প করে, শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড থাকার জন্য। মাছের পটকার পাশে থাকা তেলটি কিন্তু উপকারী, মাঝে মধ্যেই খাবেন, কিন্তু বড় মাছের চামড়া নিচের কালো তেলটা ভুলেও খাবেন না, এটা ক্ষতিকারক। ফ্যাটি ফলের মধ্যে নারকেল রোজ খাওয়া ভীষণ দরকারি। এছাড়া অ্যাভোকাডো পেলে, অ্যাভোকাডো সিকিমের দিকে কালিম্পংয়ের দিকে লোকেরা খায়, বাকি সমতলের লোকেরা আমরা তেমন খুব একটা পাইও না, খাইও না। শাকসবজি ফলের ভূমিকা কী? খাবো না খাবো না, বেশি খাবো না কম খাবো? শাকসবজি, বিশেষ করে তাজা সবজি, জৈব সারে তৈরি হলে তার মতো ভালো তো কিছু হয়ই না, যা শপিং মলের প্রোডাক্ট নয়। কারণ উৎপাদনস্থল থেকে আপনার থালায় পৌঁছতে এগুলি যত বেশি সময় নেবে, ততই এরা খাদ্যগুণ হারাবে দ্রুত। আমাদের বেছে বেছে সেই সব সবুজ শাকসবজি ও নানা উজ্জ্বল রঙের সবজি খেতে হবে, যাতে নানান মিনারেল ভিটামিনস বেশি বেশি করে আছে। একটা সাধারণ গথ মেনে চলুন। কালারফুল শাকসবজি, লাল, বেগুনি, হলুদ, কমলা এ ধরনের সবজি বা ফল খাওয়া ভালো, কারণ সবুজের চাইতে এদের মধ্যে নানান ফাইটোকেমিক্যালস বেশি থাকে, যা আমাদের খাদ্যনালীর ব্যাকটেরিয়াগুলির জন্য অমৃত সমান। মানে ওরা খেলে তবেই তো আমরা বাঁচব। তাহলে কী কী শাকসবজি খাওয়া যায়? সিম্বি গোত্রীয় সবজি, মটরশুঁটি, বিনস, শিম। এছাড়া ক্রুসিফেরাস সবজি, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, পালং শাক, সর্ষে শাক, বেতো শাক বা বেথো শাক বলে, থানকুনি, ঢেঁকি শাক, পাট শাক, কচু শাক, মটর শাক, ছোলা শাক, লাউ কুমড়ো শাক, কুলেখাড়া শাক, পুঁই শাক। সজনে, মোরিঙ্গা এক্সিলেন্ট, অভূতপূর্ব ভিটামিনযুক্ত। তার পাতা, ডাঁটা, ফুল সমস্তই দারুণ উপকারী। উচ্ছে, ভেন্ডি, পটল, লাউ, কুমড়ো, বেগুন, লেটুস, ক্যাপসিকাম, থোড়, মোচা, কাঁচকলা এক্সিলেন্ট। কী কী শাকসবজি কম খাওয়াই ভালো? কচু, আলু, ওলকচু, মেটে, রাঙালু। যদিও এখন মত বলছে যে এগুলো টু সাম এক্সটেন্ট অতটা খারাপ নয়, হ্যাঁ, মাঝে মধ্যে খেতেই পারেন। এবার আসি ফলের ভূমিকায়। এ নিয়েও আমাদের মধ্যে শয়ে শয়ে বছর ধরে ভ্রান্ত ধারণা বিদ্যমান, যা আপনাদেরই যুক্তি দিয়ে দীর্ণ করতে হবে। মিষ্টি ফলে শর্করা বা ফ্রুক্টোজের পরিমাণ বেশি থাকে, যা চিনিতেও প্রচুর, 50%। এবং আমরা আগেই বলেছি যে এই ফ্রুক্টোজই একমাত্র লিভারে গিয়ে সরাসরি ট্রাইগ্লিসারাইডে বা ফ্যাটে পরিণত হয়ে ফ্যাটি লিভারের জন্ম দেয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তাতে ঘৃতাহুতি দেয়। তাই সারাদিন ভাত রুটি না খেয়েও বেশি বেশি মিষ্টি ফল খেয়ে যদি কেউ ভেবে থাকেন যে তিনি স্বাস্থ্যোদ্ধার করছেন, তবে সেটা ভুল। যদিও ফলে যথেষ্ট ফাইবার থাকে, যদিও আজকাল পুরো ফলটা কেউ খায়ই না, কিন্তু তা তো অন্যান্য শাকসবজিতে অনেক গুণ বেশি থাকে। তাহলে ফাইবার বা ভিটামিনস আহরণের জন্য আমাকে ফ্রুক্টোজই খেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা তো নেই, তাই না? মিষ্টি ফলে সুস্বাদ ছাড়া আর কিছু লাভ নেই, বরং ক্ষতি বেশি খেলে। তাই মিষ্টি ফল মানে আঙুর, খেজুর, কিশমিশ এগুলো থেকে দূরে থাকা ভালো। পাইনঅ্যাপেল বা আনারস। যারা অত্যধিক স্বাস্থ্য সচেতনতার দরুন সকাল সকাল হেলদি টেস্টি ফ্রুট জুস সেবন করে থাকেন, তারা কিন্তু আরও বিপদ ডেকে আনছেন, কারণ উপকারী ফাইবারকে ছিবড়ে করে ফেলে দিয়ে 3-4টে ফলের ঘন ফ্রুক্টোজকে এক গ্লাসে নিয়ে এসে খাওয়া আর হেমলক বিষ পান করা একই জিনিস, এটা বুঝে রাখুন।
আর যারা বাণিজ্যিক ফ্রুট জুস খাচ্ছেন তারা তো যে কত চামচ চিনি পেটে ফেলছেন অ্যাডিশনাল অতিরিক্ত, তার হিসেব আমি প্রথম পাতাতে দিয়েছি আগের এপিসোডে। তাই ইনসুলিন রেজিস্ট্যান্স গ্রেড বি বা গ্রেড সি এর রোগীদের আঙুর, কলা, আপেল, আম, আনারস, কাঁঠাল, লিচু এড়িয়ে চলাই ভালো। যদি খান তাহলে 50 বা 100 গ্রাম হঠাৎ কোনো দিন, যদি খুব লোভ লাগে। অন্যদিকে লো কার্ব হাই ফ্যাট, কম শর্করা বেশি ফ্যাট ডায়েট চালু করার 4-5 দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার খিদে কমে আসছে, আপনি অনেকক্ষণ খালি পেটে আনন্দ থাকতে পারছেন, এবং সেটাই ওজন কমানোর ও ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ানোর মূল মন্ত্র। এক কথায় যে ডায়েট আপনাকে ক্ষুধার্ত রাখে তা মোটেই দীর্ঘমেয়াদী বা সাস্টেনেবল হতে পারে না, এবং তাতে ওজন ও মেটাবলিক সিনড্রোম কোনোটাই কমে না। তাই সেই ডায়েট বর্জনীয়, করবেন না সেই ডায়েট যেই বলুক। আমরা ভিটামিন বা মিনারেল ট্যাবলেট সাপ্লিমেন্টস হিসেবে খেতে পারি এই রোগ কমানোর জন্য? খুবই ভালো প্রশ্ন। অনাবশ্যকীয় মিনারেল বা ভিটামিনস খাবার বেশি প্রয়োজন নেই একেবারেই, কারণ লো কার্ব হাই ফ্যাট ডায়েটে আমরা যে শাকসবজি ও ভালো কোয়ালিটির প্রোটিন খাবো তাতেই যথেষ্ট পরিমাণে এগুলি পাবো, কেবলমাত্র ভিটামিন ডি বাদে। তাহলে ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম, ক্রোমিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, সিস্টিন এগুলোকে রোগ বিশেষে আমরা অ্যাডিশনাল সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারি। ভিটামিন ডি স্ট্যাটাস ইন ইন্ডিয়ান সাবজেক্টস রেট্রোস্পেক্টিভ অ্যানালিসিস এই পেপারে সঞ্জীব গোয়েল আলোচনা করেছেন যে ভিটামিন ডি, আজ থেকে 4 বছর আগের পেপার, ভিটামিন ডি আমরা প্রায় 90% লোকেরাই ডেফিসিয়েন্ট বা কম থাকে আমাদের শরীরে। কেন সে কারণ পড়ে। এবারে খাবারের লেভেল পড়তে শিখুন। এটা দেখুন একটা খাবারের লেভেল, ঠিক আছে। তো এটা আমি কিনেছিলাম, তাই লেভেলটার ছবি দিয়েছি, তার মধ্যে কী কী আছে দেখুন, প্রোটিন, কার্বোহাইড্রেট কত কী আছে। তার মধ্যে কিছু জিনিস আপনি পাবেন, যেমন এখানে দেখুন লেখা আছে, আমি যদি বড় করি ছবিটাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে মেয়োনিজ, ইমালসিফাইড সস অ্যান্ড ডিপস, প্রপ্রাইটারি ফুড ইনগ্রেডিয়েন্টস, রিফাইন্ড সয়াবিন অয়েল মানে সাদা তেল, বাজে জিনিস, ফর্টিফাইড তাতে নাকি ভিটামিন এ ডি যোগ করা হয়েছে, জল আছে, চিনি আছে, থিকনার, এই যে থিকনার শুরু হয়ে গেল এখান থেকে, থিকেনার্স 1442 এটা একটি কেমিক্যাল, যা শরীরের কোনো প্রাকৃতিক জিনিস 1450, ন্যাচারাল ভিনিগার, আয়োডাইজ সল্ট, স্পাইসেস, কন্ডিমেন্টস, প্রিজারভেটিভ 202, সিকুয়েস্ট্যান্ট 385, হ্যাঁ, এই 4টি জিনিস খতরনাক হতে পারে। তাহলে খাবার বা মশলাপাতির প্যাকেটের গায়ে যে উপাদানগুলি লেখা থাকে লেবেলের গায়ে, হ্যাঁ, সেটি পড়া ভীষণ গুরুত্বপূর্ণ আপনি কি খাচ্ছেন সেটা বোঝার জন্য। যেমন আমি একটা মেয়োনিজের প্যাকেট কিনেছিলাম স্যালাড ড্রেসিং হিসেবে খাবো বলে, কিন্তু লেবেলে পাশের ছবিটা দেখুন, পরে দেখলাম যে তার মধ্যে ট্রান্স ফ্যাট, অন্তত ক্ষতিকারক ফ্যাটের পরিমাণ নগণ্য হলেও সয়াবিন তেল, সাদা তেলও আছে, যা ইনসুলিন রেজিস্ট্যান্সের পক্ষে মারাত্মক। সুতরাং এটি আমার চলবে না। যদি মনোসোডিয়াম গ্লুটামেট দেওয়া থাকে তাও খাবেন না, মানে আজিনামতো। এরপরে দেখুন প্রিজারভেটিভ 202, সিকুয়েস্ট্যান্ট 385 নামে যে উপাদানগুলি আছে সেগুলি কোনোটাই প্রাকৃতিক নয়, তাই বর্জনীয়। তাই আমি আমার মতো করে বালসামিক ভিনিগার আর অলিভ অয়েল মিশিয়ে স্যালাড ড্রেসিং বানিয়ে নেব, যেটা অনেক বেশি নিরাপদ হবে। সুতরাং কিভাবে লেভেল দেখে আপনাকে এগোতে হবে নিশ্চয়ই বুঝে গেলেন। আরও একটি কথা পরিশেষে বলি, কোনো তেলে একবার রান্না করার পর দ্বিতীয় রান্না করবেন না, কারণ সেটি ট্রান্স ফ্যাটে ভরপুর হতে থাকে, বারবার গরম হতে হতে। কিন্তু পাম তেল স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে সেই বিপদটা নেই, তার মধ্যে কোনো আনস্যাচুরেটেড বন্ড বা সিঙ্গেল বন্ড, এই ডবল বন্ড থাকে না। সুতরাং সেদের ক্ষেত্রে কিন্তু সেই জন্যই বলছি সেগুলো নিরাপদ। ঘি, নারকেল তেল, পাম তেল নিরাপদ, অথচ আমাদের মধ্যে 99% লোকের ধারণা বোধহয় পাম তেল বোধহয় একেবারে জঘন্য, সে সস্তা মানেই সে জঘন্য, একদম ভুল ধারণা। তাহলে ডায়াবেটিস মোকাবিলায় আমাদের যে কথাগুলো মনে রাখতে হবে যে এটি একটি জীবনযাত্রাজনিত, লাইফস্টাইলজনিত রোগ, মানে আমি যদি সঠিক জীবনযাত্রায় চলি, খাবার, ঘুম ও ব্যায়াম ঠিকমতো করি, এ রোগ সারতে বাধ্য। একবার হলে আর সারে না, এটা বাজে কথা। আসলে আমরা এতদিন মূল কারণটা জানতাম না, তাই সারতেও না। কোলেস্টেরল বানানোর কারখানা আমাদের লিভার। প্রয়োজনের তুলনায় বেশি শর্করাযুক্ত খাবার, ভাত, রুটি, পিৎজা, পাস্তা, বিস্কুট, কুকিজ, বিরিয়ানি, কেক, বার্গার, চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, ওয়েফার, প্যাস্ট্রি, কোক, মোমো ইত্যাদি সারাদিন পেটে ফেলতে থাকলে লিভার সেগুলো কোলেস্টেরলে পরিণত করে, তার কোষে কোষে জমা করতে থাকে। এখান থেকেই ফ্যাটি লিভারের শুরু ও হাইপার ইনসুলিনেমিয়ার জন্ম। এটা ভুললেই মরণ আমাদের। সুতরাং পরিমিত পরিমাণ ডিম, মাংস, ঘি আমাদের কোনো ক্ষতি করে না। সব ফ্যাটি খারাপ, এই সিদ্ধান্ত এতদিন আমাদের পথে বসে এসছে। আজ অনেক গবেষণা থেকে বোঝা যাচ্ছে যে বহুল প্রচারিত পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বা পুফা আজ আর ভালো নয়। কিছু কিছু স্যাচুরেটেড ফ্যাটস আমাদের অনেক উপকারী, কিন্তু মেডিকেল লাইনের মাতব্বর প্রতিষ্ঠানরা এই তথ্য উঠে আসতে দিচ্ছেন না, যাতে ব্যবসাও বহাল থাকে। তাহলে এবার আপনাকে দেখাই একবেলা ভাতের পরিমাণ কত হবে। 110 গ্রাম ভাত, একটা ছোটো কাপ
তাহলে রুটি, ময়দা, মুড়ি, চাল ভাজা, চিড়ে ভাজা, বিস্কুট, কুকিজ এসব চলবে না। এই ভাত সকালে একবার বিকেলে একবার খেতে পারেন, রাতে না খাওয়াই ভালো। আমি আবারও বলবো, যারা রোগগ্রস্ত, যারা গ্রেড বি গ্রেড সি ইনসুলিন রেজিস্ট্যান্ট তাদের জন্য, সিদের জন্য তো একেবারে চলবে না, বিরা তাও একটু অ্যালাউড, গ্রেডের লোকেরা এত সুস্থ। এগুলো আমরা বলে এসেছি। এখানে আমরা আলোচনা করব একটু ফ্যাট নিয়ে। তাহলে ফ্যাট, ডায়েটারি ফ্যাট, তাতে 7 রকমের 7 ডিফারেন্ট ফ্যাটস, এবং দে অল ডু ডিফারেন্ট থিংস, বিভিন্ন কাজ করে। 3 অফ দেম আর গুড, এই 3 রকমের ফ্যাট ভালো। হ্যাঁ, একটা হচ্ছে একদমই খারাপ, ডাউনরাইট, তার নাম ট্রান্স ফ্যাট। তাহলে আমরা চট করে দেখে নিই। 1 নম্বর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। কোথায় পাওয়া যায়? ক্রিল, মানে ওই আন্টার্কটিকা বা সমুদ্রে, গভীর সমুদ্রে যে চিংড়ি মাছের মতো, শ্রিম্প, হ্যাঁ চিংড়ির মতো। তাহলে ক্র্যাবস, কাঁকড়া, প্রন, গলদা চিংড়ি, এগুলোর মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। ভীষণ পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটরি, ইনফ্লামেশন ছাড়া, অ্যান্টি অ্যালজাইমার প্রতিহত করে। মানে ওমেগা 3 এক কথায় স্বর্গ আমাদের শরীরের, হার্টের, চোখের, ব্রেনের পক্ষে। তারপরে আসছে মনো আনস্যাচুরেটেড, মুফা, একটু আগে বলেছি, পামিটিক অ্যাসিড, ওলেইক অ্যাসিড, ইলাইটিক অ্যাসিড, ভ্যাসেন্টিক অ্যাসিড। তারা লিভারে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তৈরি করে, লিভার মেটাবলিজমকে ঠিক করে, এবং জলপাইয়ের তেল বা অলিভ অয়েল তার একটা উদাহরণ, মুফা। তাহলে ওমেগা 3, মুফা, এরা ভালো। পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাহলে দে অলসো কি পাওয়ার, এলডিএলকে ডাউন রাখে, ঠিক আছে, সেটা একটা ভালো জিনিস। তারপরে 4 নম্বর স্যাচুরেটেড ফ্যাট। নাও এভরিবডি থিঙ্ক স্যাচুরেটেড ফ্যাট ইজ ব্যাড বিকজ দে হ্যাভ বিন টোল্ড, বলা হয়েছে আমাদের এরকম গত 50 বছর ধরে। নো, স্যাচুরেটেড ফ্যাট ইজ কার্ডিওভাস্কুলারলি, হার্টের পক্ষে এবং ব্রেনের পক্ষে নিউট্রাল, আগেই বললাম আমি। ইট ইজ নাইদার গুড নর ব্যাড, অ্যান্ড মোর ওভার ইট ডাজ নট হ্যাভ এনি ডাবল বন্ড, অসম্পৃক্ততা নেই। সো ইউ ক্যান হিট, গরম করতে পারো, হ্যাঁ, এবং খেতে পারেন, ভাজাভুজি করতে পারেন, ঘি দিয়ে করতে পারেন, নারকেল তেল দিয়ে করতে পারেন। মিডিয়াম চেন ট্রাইগ্লিসারাইড, নারকেলের মধ্যে খুব বেশি থাকে, এটাও বহু ক্ষেত্রে প্রচণ্ড উপকারী। ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, এগুলো হচ্ছে বীজে থাকে, হ্যাঁ, তার মানে সর্ষের তেলের মধ্যে ওমেগা 3ও আছে, ওমেগা 6 আছে। সাদা তেলের মধ্যে ওমেগা 3 আছে, ওমেগা 6 আছে। গন্ডগোলটা কোথায়? গন্ডগোলটা হচ্ছে ওমেগা 3 ওমেগা 6-এর একটা 2:1 2 অনুপাতে, বা এর সঙ্গে 1 বা 3:1 বা 3 গুণ, 1 গুণ, এই অনুপাতে অবধি শরীরের পক্ষে ভালো। কিন্তু এখন ওমেগা 6-এর সমস্ত সাদা তেলের মধ্যে ওমেগা 6-এর পরিমাণ ওমেগা 3-এর তুলনায় এতটাই বেশি, কোনো ক্ষেত্রে 20-30 গুণ বেশি হয়ে গেছে, এবং সেটি একটি ক্যান্সারোজেনিক এবং বিষে পরিণত হয়ে গেছে। আর 7 হচ্ছে সবচেয়ে খারাপ, ট্রান্স ফ্যাট। যেটা তো আগেই বললাম, এখন আর ট্রান্স ফ্যাট প্যাকেটের গায়ে লিখতে হয় যে আমার খাবারে ট্রান্স ফ্যাট নেই, ঘোষণা না করলে সে খাবার চলবে না। ট্রান্স ফ্যাট থাকলে একদমই ছোবেন না সে খাবার, প্যাকেট দেখে লেবেল পড়তে শিখতে হবে। তাহলে ওমেগা 3 এ পাশে দেখতে পাচ্ছেন যে ওমেগা 3 ধাপে ধাপে ডিএইচএ নামে একটি ব্রেনের জন্য প্রয়োজনীয় কেমিক্যাল তৈরি করছে, ডোকোসা হেক্সায়নিক অ্যাসিড। ওমেগা 6 এখানে লিনোলেইক অ্যাসিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড, সে কিনা ইনফ্লামেশনকে জন্ম দেয়, যাবতীয় ইনফ্লামেশনের কেমিক্যালকে জন্ম দেয় অ্যারাকিডোনিক অ্যাসিড। তাই ওমেগা 6-এর পরিমাণ যত বাড়ে, ওমেগা 3 6-এর মধ্যে অনুপাতে 3 যত বেশি থাকে, 6 যত কম থাকে তত হেলদি, 6 যত বেশি থাকে, 3 যত কম থাকে তত খারাপ। হ্যাঁ, তাহলে কিভাবে? কোষ পর্দার বাইরে দেখুন, তাহলে কোষের মধ্যে যে জেনেটিক মেটেরিয়ালগুলো আছে, যে জিনগত বস্তুগুলো আছে, যেগুলো কোষের মেশিনারি যারা রেগুলারলি তৈরি করবে, তাহলে সে যদি হাত বাড়িয়ে, এই যে কোষ পর্দা, লাল হলুদ যে পর্দাটা আছে কোষের, তার মধ্যে দিয়ে হাত বাড়িয়ে বাড়িয়ে বাইরে যদি ওমেগা 3-এর তুলনায় ওমেগা 6-কে বেশি পায়, তাহলে ওমেগা 6-কে টেনে নিয়ে ভেতরে গিয়ে জিন, ডিএনএ আরএনএ বানাবে, তত ডিএনএ আরএনএর ওপর ক্ষতি হবে। হ্যাঁ, তার মানে ওমেগা 6-এর রেশিও বাইরে কম থাকবে, যে তেল খেলে, যে এনভায়রনমেন্ট পরিবেশ রাখলে আমাকে তাই করতে হবে। ওমেগা 3-6-এর রেশিওটা ভীষণ গুরুত্বপূর্ণ, সেই সমস্ত তেল বা সেই সমস্ত ফলমূল আমাদের খেতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে স্যাচুরেটেড ফ্যাট বাঁদিকে, তাতে কোনো ডবল ব্যান্ড নেই, তাই তার নাম সম্পৃক্ত ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট। কোথায় কোথায় পাবো? নারকেল তেল, মাখন, চিজ ইত্যাদি প্রভৃতিতে সমস্ত কিছু স্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড, আর পাম অয়েলও পাবো, এটাও বলতে ভুলে গেছিলাম, পাম অয়েল। আনস্যাচুরেটেড ফ্যাট যেখানে একটা সিঙ্গেল ব্যান্ড বা অনেক বেশি এই ডবল বন্ড বা অনেক বেশি ডবল বন্ড আছে, পলি বা মনো আনস্যাচুরেটেড ফ্যাট। মনো আনস্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ 59 সর্ষের তেলে, দেখুন 59 থেকে 60% আছে মুফা, অলিভ অয়েলে যেটা থাকে, আর পুফা আছে 21%। তাহলে দুটো মিলে, আর স্যাচুরেটেড ফ্যাট আছে 11-12%, এই তিনটে মিলে সর্ষের তেল। তাই সর্ষের তেলকে আমরা মন্দের ভালো বলেছিলাম। তাহলে সয়াবিন অয়েল চলবে না, এই সমস্ত অয়েল চলবে না। অলিভ অয়েল কিছুটা চলবে, গরম করা যাবে না। এইসব কর্ন অয়েল চলবে না,
সর্ষের তেল মন্দের ভালো, আমাদের চালাতে হচ্ছে, তাই না চালাতে পারলে ভালো হতো। আমি যদি ঘি নারকেল তেল খেতে পারতাম তাহলে ভালো হতো, এটা মাথায় রাখতে হবে, মন্দের ভালো। এনজয়। এবার এই তিনজন ভদ্রলোকের কথায় আসি, এদের মধ্যে সিমিলারিটি কি জানেন? সাদৃশ্য। সাদৃশ্য হচ্ছে তিনজনই কার্ডিয়াক সার্জন। এনার নাম ডাক্তার প্রদীপ জমনা দাস। নামটা শুনে বুঝতে পারছেন, চেহারাটা দেখেও বুঝতে পারছেন যে উনি একজন এনআরআই, নন রেসিডেন্সিয়াল ইন্ডিয়ান, মানে ভারতীয়, অনাবাসী ভারতীয়। ইনি প্রফেসর ডোনাল্ড ডাব্লিউ মিলার কার্ডিওথোরাসিক সার্জেন, প্রদীপ জমনা দাস কার্ডিওথোরাসিক সার্জেন, ডক্টর নাদির আলী একজন এনআরআই ভারতীয়, আমেরিকাতে আছেন প্রবাসে। তার এই তিনজনেরই প্রচুর ভিডিও আপনারা ইউটিউবে পাবেন। আমি এই একটা লিঙ্ক এখানে দিয়েছি, আরও লিঙ্ক আপনারা নাম দিয়ে সার্চ করলেই খুঁজে পাবেন। ডক্টর নাদির আলী ইজ অ্যান ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মানে যিনি ক্যাথেটার ঢুকিয়ে হার্ট সার্জারি করেন হার্টের মধ্যে, এবং বাইপাস টাইপাস এগুলো করে থাকেন। প্রদীপ জমনা দাসও তাই। হ্যাঁ, তাহলে হি ইজ অলসো দ্য চেয়ারম্যান অফ দ্য ডিপার্টমেন্ট অফ কার্ডিওলজি অ্যাট ক্লিয়ার লেক রিজিওনাল মেডিকেল সেন্টার, ডক্টর নাদির আলী। তিনি বলছেন ইট মোস্টলি ফ্যাট। তার বিউটিফুল কিছু ভিডিও আছে শোনার মতো। এনজয় ইটিং স্যাচুরেটেড ফ্যাটস, নারকেল তেল ঘি খেয়ে যান, দে আর গুড ফর ইউ। কে বলছেন? হ্যাঁ, প্রফেসর অফ সার্জারি, ডিভিশন অফ কার্ডিওথোরাসিক সার্জারি, ইউনিভার্সিটি অফ ওয়াশিংটন স্কুল অফ মেডিসিন। তাহলে এত তিনটে লোক, তিনটে দিকপাল কার্ডিওথোরাসিক সার্জেন, তারা অবাক হয়ে বলছেন যে আমাদের পেশেন্টগুলো বাইপাস করার পরে, অ্যানজিওপ্লাস্টি করার পরে 5, 7, 10 বছর তারপরে আবার অ্যাটাক হচ্ছে বা কেউ মরে যাচ্ছে, কেন? তার কারণ খুঁজতে গিয়ে তিনজনে অলমোস্ট 3 জায়গা থেকে দাঁড়িয়ে একই কথা বলছেন। আপনাদেরও সে কথা শুনতে হবে, কারণ এরা এই লাইনের বা এই বিষয়ের, এই পেশার দিকপাল ব্যক্তিত্ব। এনজয় ইটিং স্যাচুরেটেড ফ্যাটস ভিডিওটি এখানে পাবেন। প্রদীপ জমনা দাস ইজ এ ফাউন্ডার অফ দ্য মেডিকেল ডিরেক্টর অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন অ্যান্ড হ্যাজ প্র্যাকটিস সেন্ট্রাল ফ্লোরিডা ওভার 31 ইয়ার্স ধরে প্র্যাকটিস করছেন। ওয়াইডলি রিকগনাইজ ফর হিজ স্কিল ইন ইন্টারভেনশনাল কার্ডিওলজি, জমনা দাস হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড ওরল্যান্ডো টপ ডক্টর হিসেবে পুরস্কৃত হয়েছেন ওরল্যান্ডো ম্যাগাজিন কনজিকিউটিভলি ওভার 1 দশক ধরে। তার খুব ভালো ভালো ভিডিও আছে। এবার দেখুন ম্যাকডোনাল্ড ফ্রেঞ্চ ফ্রাইস 1949-এ এই কিসে ভাজা হতো? বিফ ট্যালোটে। আমি আগেই বলেছি, মানে বিফ ফ্যাট দিয়ে ভাজা হতো। ইন 1984, মানে প্রায় 84 বছরের মধ্যে, সিএসপিআই, সেন্টার অফ সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট, পার্শিয়ালি হাইড্রোজেনেটেড ট্রান্স ফ্যাট, মানে ডালডা দিয়ে ভাজা শুরু হলো ম্যাকডোনাল্ড। তার কীরকম 40 বছরের পরিবর্তন ঘটল। হান্টার গ্যাদারার ডায়েট, আমরা যখন গুহাবাসী ছিলাম, শিকার করে বেড়াতাম, কি দেখা গেল? এগুলো সমস্ত নিচের পাবলিকেশানগুলো লেখা আছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। এগুলো আমার কথা নয়, বিভিন্ন জার্নালের কথা। তারা আদিবাসী মানুষ, আমরা শিকার যারা করতাম লক্ষ লক্ষ, 2.5-3 লক্ষ বছর আগে, দে কনজিউম হাই অ্যামাউন্ট অফ অ্যানিম্যাল ফুড, প্রেফার দ্য ফ্যাটেস্ট পার্ট, যে অংশগুলো অ্যানিম্যালের সবচেয়ে চর্বিযুক্ত পার্ট সেগুলোই বেশি খেত, যেমন টাং, বিভিন্ন লিভার, মেটে, প্যাঙ্ক্রিয়াস, সেগুলো খেয়ে নিত। জিভ খেত, বোন ম্যারো, হ্যাঁ, আর অস্থিমজ্জা, আমরা এখনও বোন ম্যারো খুব ভালোবাসি, হাড় চুষে, ব্রেন, এগুলো খেত। লো অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট খেত তারা, আমাদের মতো এখন হাই অ্যামাউন্ট ছিল না। প্ল্যান্টের থেকে মেনলি কী খেত? সিডস, নাটস, রুটস, কন্দ, টিউবার্স, বাল্বস, ওয়াইল্ড ফ্রুট, বন্য ফল। নো ইজিলি ডাইজেস্টেবল সুগার, সহজে ডাইজেস্টেবল কোনো সুগার সে সময় ছিল না। স্টার্চ ছিল না, গ্রেন ছিল না, কর্ন ছিল না, পোটাটো ছিল না, আলু ছিল না, রাইস ছিল না, চাল ছিল না, গম ছিল না, বিন ছিল না। তাহলে ওই খেয়ে তারা কাটাতো। হিউম্যান ডায়েট থ্রু আউট হিস্ট্রি, তাহলে প্যালিওলিথিক এরা, প্রস্তর যুগে 2.5 মিলিয়ন বছরে হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো অ্যান্টিসেসার, হাইডেলবার্জেন্সিস, রোডেশিয়েন্সিস এবং হোমোস্যাপিয়েন্স মানুষ, 1 লক্ষ জেনারেশনস ধরে, 1 লক্ষ প্রজন্ম ধরে আমরা মোস্টলি মিট ডায়েট নিয়েছি। এগ্রিকালচার, কৃষি যুগ এলো 10,000 বছর আগে এবং 500 জেনারেশন তারপরে। কোথায় 1 লক্ষ প্রজন্ম আর কোথায় 500 প্রজন্ম? স্লোলি রাইজিং কার্বোহাইড্রেট ইন ডায়েট, কিন্তু এই স্লোলি রাইজিং হচ্ছিল। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, তাহলে দেখুন প্রথমে লাল লাইনটা প্যালিওলিথিক এজে আমরা মিড ডায়েট নিচ্ছিলাম, তারপরে সবুজ লাইনটা এগ্রিকালচারাল এজে স্লোলি রাইজিং কার্বোহাইড্রেট ডায়েট, হ্যাঁ, 500 জেনারেশন প্রজন্ম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে 250 বছর আগে, মোটে 250 বছর, 13 জেনারেশন সবে আমরা পেরিয়েছি, 13 জেনারেশনস, উইথ এ র্যাপিডলি রাইজিং অ্যামাউন্ট অফ কার্বোহাইড্রেট, শর্করা খাবার বেড়ে গেল ডায়েটে। লাস্ট 5 জেনারেশন ধরে, 5 প্রজন্ম ধরে অলসো কনজিউম ইনক্রিজড অ্যামাউন্ট অফ প্রসেসড ভেজিটেবল অয়েল খাচ্ছি এবং ট্রান্স ফ্যাট খাচ্ছি। রকেটের মতো গ্রাফটা উঠলো ওপরে। এটাই হচ্ছে খাবারের গ্রাফ আমাদের।
ওমেগা 3 ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড হলো অতি প্রয়োজনীয় বা এসেন্সিয়াল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের শরীর চালাতে গেলে অবশ্য প্রয়োজনীয়, কিন্তু শরীর এগুলো বানাতে পারে না, তাই খাবারের মাধ্যমেই পেতে হয়। নৃতাত্ত্বিক গবেষণা বলছে যাযাবর শিকারী মানুষেরা, যারা সুদূর অতীতে মূলত পশু শিকার করেই জীবন ধারণ করতেন, হান্টার গ্যাদারার, তাদের খাবারে ওমেগা 6 এর 3 এর অনুপাত 4:1 বা 2:1 মতো ছিল। আবার ইনুইট এস্কিমোদের ক্ষেত্রে অনুপাতটা হতো 1:4 মতো, উল্টো, তুলনামূলকভাবে সামুদ্রিক প্রাণীজ খাবার বেশি খাবার জন্য, কারণ ওদের ওখানে ঘাস পাতা হতো না এস্কিমোদের দেশে। গবেষণা আরও বলছে মানব প্রজাতি উদ্ভবের সময় এই অনুপাতটা প্রায় 1:1 বা সমান সমান ছিল, আর বর্তমানে সাদা তেল বা বীজের তেলের হাত ধরে তা 16:1 বা 20:1 পৌঁছে গেছে, যা এক কথায় 20, যেটা একটু আগে আমি বলছিলাম। তার মানে ওমেগা 6 ওমেগা 3 এর রেশিও যত কম হবে তত মঙ্গল আমার পক্ষে। এই ফ্র্যামিংহাম হার্ট স্টাডি বলে, আমরা যারা ডাক্তারি পড়ি, যারা মেডিকেল লাইনের সঙ্গে জড়িত, তারা জানবেন এই হার্ট স্টাডিটির কথা, আর বিজ্ঞানী যারা বাকি বিজ্ঞান মনস্ক মানুষ তারা সার্চ করে দেখতে পাবেন। এটি বিরাট 30 বছর ধরে চলা গবেষণা, 30 বছর ধরে প্রচুর লোকের ওপর করা হয়েছিল। তারা দুটো ফাইন্ডিং দিয়েছে। ওভার দ্য এজ অফ 50 দেয়ার ইজ নো ইনক্রিজড ওভারঅল মর্টালিটি, মানে 50 বছরের ওপরের লোকেদের মধ্যে 30 বছর ধরে গবেষণা করে ওরা মরণশীলতা বা মৃত্যুহার বাড়ছে ওভারঅল এরকম পাইনি খুঁজে। হ্যাঁ, ইদার হাই অর লো সিরাম, মানে কোলেস্ট্রল কম থাকুক বা বেশি থাকুক, বেশি থাকলেও যে মরছে এমনটা কোনো প্রমাণ 30 বছর ধরে হাজার হাজার লোকের উপরে ফ্র্যামিংহাম হার্ট স্টাডি পাইনি 50 বছরের বেশি লোকেদের উপরে। তার মানে কী হলো, যে কোলেস্ট্রল বেশি থাকাটা একটা বাজে কথা, একটা অপবাদ, যেটা কিনা চিকিৎসা মহলে এবং আপনার মাথায় গেড়ে বসে আছে। এখন যারা কথা বলছি তারা ফ্র্যামিংহাম হার্ট স্টাডি হয় দেখিনি, নয় জানিও না, আমাদের এগুলো জানতে হবে, তাই জানানোর জন্য আপনাদের সামনে নিয়ে আসছে। ইন পিপল, দ্বিতীয় অবজারভেশন কি, ইন পিপল উইথ ফলিং কোলেস্ট্রল লেভেল, যার কোলেস্ট্রল কমছে ওভার দ্য ফার্স্ট 14 ইয়ার্স অফ দ্য স্টাডি, প্রথম 14 বছরে, ফর ইচ 1%, প্রত্যেক 1% ড্রপের জন্য কোলেস্ট্রল দেয়ার ওয়াজ অ্যান 11% ইনক্রিজ ইন অল কজ মর্টালিটি। কি ভয়ঙ্কর! তার মানে 14 বছর ধরে ওরা স্টাডি করে দেখছেন যে যাদের ক্ষেত্রে কোলেস্ট্রল ড্রপ করছে, প্রতি 1% ড্রপের জন্য যে জনসংখ্যাটা আছে তার মর্টালিটির হার 11% বেড়ে যাচ্ছে ওভার দ্য নেক্সট 18 ইয়ার্স। তার মানে কোলেস্ট্রল কম থাকাটায় বেশি মরণ হবে। আমাদের যে বলা হচ্ছে কোলেস্ট্রল বেশি হলে হার্ট অ্যাটাক হবে, তা একদমই নয়, এটা একদম ভ্রান্ত কথা। স্টাডির পুরো পেপারটা আমি নিচে কোট করেছি, জার্নাল অফ আমেরিকার মেডিকেল অ্যাসোসিয়েশন, আমাদের কথা নয়, আমার কথা নয়, ভারতের কথা নয়, খুলে দেখতে পারেন। ইন কন্ট্রারি, দ্য লং টার্ম ফাইন্ডিং অফ দ্য ফ্র্যামিংহাম হার্ট স্টাডি কি বলছে, উইলিয়াম কাস্টেলি, দ্য থার্ড ডাইরেক্টর, যিনি এই স্টাডিটার ডাইরেক্টর থাকেন, হ্যাঁ তিনি তৃতীয় ডাইরেক্টর, কারণ এতদিন ধরে একটা ডাইরেক্টর তো থাকবে না, 30 বছর ধরে কেউ মরে গেছে, কেউ সরে গেছে। তাহলে ইনি উইলিয়াম কাস্টেলি বলছেন যে ইন ফ্র্যামিংহাম মাস দ্য মোর স্যাচুরেটেড ফ্যাট 1/8, মানে যত ঘি, নারকেল, পাম তেলের মতো বেশি লোকেরা খেয়েছে, দ্য মোর কোলেস্ট্রল 1/8, যত কোলেস্ট্রল বেশি খেয়েছে, দ্য মোর ক্যালোরি যত বেশি খেয়েছে, দ্য লোয়ার দ্য পার্সন সিরাম কোলেস্ট্রল। কি অদ্ভুত কথা, কি অদ্ভুত কথা, যেটা বারবার লো কার্ব হাই ফ্যাট ডায়েটে বলার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, এই যে এমফ্যাসিস বাঁকা হরফে লেখা রয়েছে মোর ক্যালোরিজ 1/8, হ্যাঁ, যে যত বেশি ক্যালোরি খেয়েছে, এমফ্যাসিস সেটা কিন্তু কাস্টেলি সাহেবের নিজের, আমরা করিনি। উই ফাউন্ড দ্যাট দ্য পিপল হু এট দ্য মোস্ট কোলেস্ট্রল এট দ্য মোস্ট স্যাচুরেটেড ফ্যাট, সবচেয়ে বেশি সম্পৃক্ত ফ্যাট খেয়েছে, নারকেল তেল, ঘি, খাসির মাংস, এট দ্য মোস্ট ক্যালোরিজ, ওয়েট দ্য লিস্ট, সবচেয়ে কম ওজন হয়েছে তাদের, অ্যান্ড ওয়ার দ্য মোস্ট ফিজিক্যালি অ্যাক্টিভ, যেটা আমি নিজেকে দিয়ে বুঝি, আমার আরও পেশেন্টরা বোঝে, তারা মোস্ট ফিজিক্যালি অ্যাক্টিভ, তাদের ক্লান্তি নেই, পাহাড় ভাঙতে বলুন, চলতে থাকবে, অনেকটা ডুরাসেল ব্যাটারি বিজ্ঞাপনের মতো। আবার কোত্থেকে রেফারেন্সটা নিলাম, নিচে দেখুন, আর্কাইভস অফ ইন্টারনাল মেডিসিন, পাতা নাম্বার, পেজ নাম্বার, সাল নাম্বার সব দিয়ে দিয়েছি, দরকার হলে রেফারেন্স দেখে নিতে পারেন। স্যাচুরেটেড ফ্যাট এবং হার্ট ডিজিজ, তার সঙ্গে হার্ট ডিজিজের কী সম্পর্ক নারকেল তেল, ঘি, খাসির মাংসের সঙ্গে? ইন জর্জিয়া, তাজিকিস্তান, আজারবাইজান, মোল্ডোভা, ক্রোয়েশিয়া, ম্যাসেডোনিয়া, ইউক্রেন, হায়ার রেটস অফ হার্ট ডিজিজ আর অ্যাসোসিয়েটেড উইথ লোয়ার লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাট ইন দ্য ডায়েট। এই সমস্ত দেশে যত স্যাচুরেটেড ফ্যাট কম খেয়েছে, হার্ট ডিজিজের রেট বেশি বেড়েছে। কোন গবেষণা বলছে? ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার ডিজিজ স্ট্যাটিস্টিক্স 2005 সাল। ইন অস্ট্রিয়া, ফিনল্যান্ড, বেলজিয়াম, আইসল্যান্ড, নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স, লোয়ার রেট অফ হার্ট ডিজিজ আর অ্যাসোসিয়েটেড উইথ হায়ার লেভেলস অফ স্যাচুরেটেড ফ্যাট ইন দ্য ডায়েট। কি অদ্ভুত কথা, আমরা বললে দোষ, আমাদের তো কেউ ডাক্তাররা বলে না।
দ্য বায়োলজিক ইম্পর্টেন্স স্যাচুরেটেড ফ্যাটের বায়োলজিক গুরুত্ব কী, সেল মেমব্রেন, কেন খাবো স্যাচুরেটেড ফ্যাট বেশি করে, খাসির মাংস ইত্যাদি প্রভৃতি। সেল মেমব্রেন আপনার কোষ পর্দা তৈরিতে 50% স্যাচুরেটেড করে, ওয়াটারপ্রুফ করে সেল। হার্টের ক্ষেত্রে স্যাচুরেটেড লং চেন 16 কার্বন পামিটিক অ্যাসিড সিয়ারিক অ্যাসিড দরকার, হাড় বানাতে দরকার, লিভার বানাতে দরকার, লাংসের ক্ষেত্রে সারফেক্ট্যান্ট তৈরিতে দরকার, হরমোন তৈরি করতে দরকার, ইমিউন সিস্টেমকে চালাতে দরকার, সিগন্যাল স্যাটাইটি, সো ইউ ইট লেস, লুজ ফ্যাট অ্যান্ড মেনটেন এ নর্মাল ওয়েট, তাই স্যাচুরেটেড ফ্যাট দরকার জেনারেল হেলথ বিল্ড আপের ক্ষেত্রে। তার মানে এতগুলো কাজ হবে না, হয় না, তাই ফ্র্যামিংহাম হার্ট স্টাডিতে ধরা পড়েছিল যে যত স্যাচুরেটেড ফ্যাট কম খাচ্ছে তত মরণশীলতা, তত ইনফেকশন বেড়ে যাচ্ছে, এইসব কারণে। কারণ এগুলো অত্যাবশ্যকীয় দরকার। তাহলে এখন থেকে, আজ থেকে আপনি স্যাচুরেটেড ফ্যাট বেশি করে খান, কার্বোহাইড্রেট কম করতে থাকুন। বেসিক্যালি যদি কেউ কার্বোহাইড্রেট শূন্য করতে পারেন, শূন্য করতে পারবেন না, কারণ চাল, গম, রুটি, বিস্কুট ছাড়াও আপনার ডাল ছোলাতেও অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকবে। হ্যাঁ, দৃশ্যমান কার্বোহাইড্রেট নয়, অদৃশ্য কার্বোহাইড্রেট থাকবে। সুতরাং সেগুলো খেয়েও যদি কাটান, তার সঙ্গে খাসির মাংস, ডিম, নারকেল তেল যদি খেয়েও কাটান, তার মতো সুস্বাস্থ্য আর কারো হবে না, এটুকু গ্যারান্টি। তাহলে এখানে দেখুন ডিজিজ ট্রেন্ড এবং বাটার কনজামশন। হলুদ লাইনে বাটার কনজামশন কমছে আর উল্টো দিকে হার্ট ডিজিজ বেড়ে যাচ্ছে। কেন কে জানে, আমাদের তো মিথ্যে কথা বলেছিল বাটার খেলেই বোধহয় হার্ট ডিজিজ বাড়বে। বাটার কমছে, হার্ট ডিজিজ বেড়ে যাচ্ছে। বাটার কমছে, বেগুনি লাইন, ক্যান্সার বেড়ে যাচ্ছে। তাহলে হেলথ ড্যামেজিং এফেক্টস অফ এ লো ফ্যাট হাই কার্বোহাইড্রেট ডায়েট, এই নিয়ে 3টে বই, দ্য মডার্ন নিউট্রিশনাল ডিজিজ, ট্রিক অ্যান্ড ট্রিট, দ্য ওবেসিটি এপিডেমিক, এই 3টে বই যারা লিখেছেন আপনারা চাইলে ডাউনলোড করে ইন্টারনেট থেকে দেখতে পারেন। এটি লেখা হচ্ছে 2 পিএইচডি লেখকের লেখা, এটি ব্যারি গ্রোভসের এবং এটি জো হারক্রম্বির লেখা। 328 পেজে 399খানা রেফারেন্স আছে, 1147টা গবেষণাপত্র ঘেটে লিখেছেন, 321টি গবেষণাপত্র ঘেটে লিখেছেন। এখানে দেখুন কোকের বোতলের গায়ে চিনির কিউব বা সুগার কিউব কতটা থাকে এক একটা বোতলে দেখার জন্য রাখা হয়েছে। খুব সুন্দর দৃশ্য, খুব অপূর্ব দৃশ্য। এই দৃশ্য দেখার পরেও যদি আমরা এগুলো গিলতে থাকি তাহলে আমাদের লজ্জা। তাই এগুলোকে ডক্টর রোনাল্ড মিলার বলছেন ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। যেন ইরাক ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আবিষ্কার করেছে বলে জর্জ বুশ ইরাক আক্রমণ করেছিলেন। তাহলে আমাদের শহরে, আমেরিকান শহরে ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত, চলতা ফিরতা ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন এইসব গাড়িগুলি, পেপসি, কোকা কোলার গাড়ি। কি হাস্যকর না? ইট ফ্যাট লুজ ফ্যাট, এই বইতে মেরি এনিগ এবং স্যালি ফ্যালন লিখেছেন। ইফ নট কোলেস্টেরল হোয়াট কজ হার্ট ডিজিজ, আদার থিওরিজ। হ্যাঁ, তাহলে এক্সেস ওমেগা 6 ফ্যাট, রিফাইন্ড অয়েল, ট্রান্স ফ্যাট হার্ট ডিজিজ করছে, রিফাইন্ড কার্বোহাইড্রেট, পরিশ্রুত শর্করা, লিপিড অক্সিডেশন প্রোডাক্টস, ইনফ্লামেশন, স্ট্রেস, ইনফেকশন, ভিটামিন K2 ডেফিসিয়েন্সি, ডেফিসিয়েন্সি অফ ভিটামিন A, D, ডেফিসিয়েন্সি অফ B6, ফলিক অ্যাসিড, B12 ভিটামিন, ভিটামিন E, ভিটামিন সি এর অভাব, এক্সেস আয়রন খাওয়াও খারাপ, ম্যাগনেশিয়ামের অভাব প্রচুর পরিমাণে, সেলেনিয়ামের অভাব, কপারের অভাব, তাম শরীর, এগুলো সমস্ত হার্ট ডিজিজ তৈরি করছে। ম্যাগনেশিয়াম নিয়ে এই বইটি এই জন্য বিখ্যাত যে ম্যাগনেশিয়াম মিরাকল, কীভাবে ম্যাগনেশিয়াম খাওয়া দরকার। হেলথ বেনিফিটস অফ এ হাই ফ্যাট লো কার্ব ডায়েট দেখতে গেলে লাইফ উইদাউট ব্রেড, হ্যাঁ, অ্যালান এবং লুৎসের লেখা এই বইটি। হোয়াই উই গেট ফ্যাট, গ্যারি টপসের বিখ্যাত বই, এটা পড়লেও জানতে পারবেন যারা উৎসাহী পাঠক। এবার দেখুন ম্যাগনেশিয়াম কেন গুরুত্বপূর্ণ বলেছিলাম। এই ছবিটাতে আমি একে দেখিয়েছি যে আপনি ভিটামিন ডি খাচ্ছেন, সেই ভিটামিন ডি লিভার এবং কিডনির মধ্যে দিয়ে পরপর দুটো ধাপে পরিবর্তিত হয়ে খাদ্যনালীতে ক্যালসিয়াম, যা খাবার খাচ্ছেন, দুধ, ছানা, মাছের হাড়, সেগুলো থেকে ক্যালসিয়াম রক্তে অ্যাবজর্ব করবে, তাই তো? তাহলে ক্যালসিয়াম আমার শরীরে উঠতে সাহায্য করবে ভিটামিন ডি। মজার ব্যাপার হলো যে প্রতি স্তরে ভিটামিন ডি লিভারে গিয়ে 25 হাইড্রক্সি, কিডনিতে গিয়ে 1,25 হাইড্রক্সি, এই যে কেমিক্যালগুলো তৈরি হবে প্রত্যেকটি স্টেপে, ধাপে অনুঘটক হিসেবে, ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে ম্যাগনেশিয়াম। তাহলে ম্যাগনেশিয়ামের অভাবও কিন্তু আমাদের র্যাম্পেন্ট। ম্যাগনেশিয়াম কিসে থাকে? সবজি, বিনস, কুমড়োর বিচি ইত্যাদি প্রভৃতিতে। আমরা অনেকেই আজকাল বাচ্চা কাচ্চাদেরও সবজি খাওয়ার অভ্যাস নেই, আমাদেরও অভ্যাস নেই, কমে গেছে। এবং আমাদের কৃত্রিম সার দেওয়া মাটিতে বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাচ্ছেন আগের 20 বছর 30 বছর আগের পালং শাক সবজিতে যে পরিমাণ ম্যাগনেশিয়াম পাওয়া যেত গাছপালায়, আজকে 7 গুণ কম ম্যাগনেশিয়াম পাওয়া যাচ্ছে সেই পালং শাকে। কেননা জৈব সার ব্যবহার খুব কম, হয় না বললেই চলে। তাহলে ম্যাগনেশিয়ামের ঘাটতি আমাদের আছেই। কীভাবে মাপাবো, কীভাবে না মাপাবো, সেই ম্যাগনেশিয়াম নিয়ে একটা ভিডিও করলে আমরা বলতে পারবো। তাহলে ম্যাগনেশিয়াম এই সমস্ত ক্ষেত্রে ক্যাটালিস্টের কাজ করছে। তার মানে ম্যাগনেশিয়াম অভাব হলে এই স্টেপগুলো হবে না,
তাই আমাদের ভিটামিন ডি এর ঘাটতি হচ্ছে। এমনটা নয় যেন রোদে কম ঘুরি, রোদে বেশি ঘুরলে ভিটামিন ডি বেশি তৈরি হয়। যেমন ভিটামিন ডি বেশি তৈরি হলেও তাকে তো কাজ করতে হবে। ভিটামিন ডি এর সক্রিয় ফর্ম হচ্ছে 125। তার রাস্তায় যদি ম্যাগনেসিয়াম কম থাকে তাহলে যত ভিটামিন ডি আপনি খান না কেন সে 125 ডাইহাইড্রোক্সিতে পরিণত হবে না। হ্যাঁ, এইবার মজা হলো যে সে সবই যদি ম্যাগনেসিয়ামও ঠিকঠাক এলো, সে রক্তে ক্যালসিয়াম উঠলো, এবার সে ক্যালসিয়াম কোন পথে ব্যবহার হবে? হ্যাঁ, তাহলে ডিজলভ স্টেটে রক্তের মধ্যে কিছু ক্যালসিয়াম থাকবে যেগুলো হার্টের পাম্পিং বা হার্ট সংকোচন প্রসারণে কাজ করবে। কিছু ম্যাক্সিমামটাই আমরা উদ্দেশ্য হচ্ছে ক্যালসিয়ামটাকে বনে গিয়ে জমাবো, বনে হাড়ের আস্তরণ তৈরি করবো, তাই তো? কিন্তু যদি আপনি ভিটামিন ডি এর সঙ্গে ভিটামিন K2 না খান, হ্যাঁ, তাহলে কিন্তু এই ক্যালসিয়ামটা হাড়ের পথে না গিয়ে বিভিন্ন মাংসের মধ্যে গিয়ে জমা হয়ে যাবে। কখনো ব্রেনে, কখনো লিভারে, কখনো কিডনিতে, কখনো হার্টের বা হৃদয়ের, হৃৎপিণ্ডের ধমনী বা করোনারি আর্টারির গায়ে গিয়ে জমা হয়ে যাবে ক্যালসিয়াম ডিপোজিশন এবং ক্যালসিয়াম প্লাক। এটাই আবার হার্টের রাস্তা বন্ধ করে হার্ট অ্যাটাক ঘটাবে। মানে কে ক্যালসিয়াম আমি ভালো বলে খাচ্ছিলাম, সে ক্যালসিয়াম বেশি করে আমার ক্ষতি করলো। তাহলে ক্যালসিয়াম ভিটামিন ডি এর সঙ্গে অলওয়েজ, সর্বদা ভিটামিন K2 কম্বিনেশন করে খাবেন, এটা দেখে নিতে হবে। নাহলে কিন্তু সে ভুল পথে ক্যালসিয়াম জমিয়ে দেবে সারা শরীরে। এবং এই ক্যালসিয়াম, এই জন্য ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কথায় কথায় উঠতে বসতে কিছু ডাক্তারবাবুরা লেখেন, কিছু পেশেন্ট নিজে কিনে নেন, আমাকে একটু ক্যালসিয়াম দেন তো, হাড়ে ব্যথা হচ্ছে। ভয়ঙ্কর মারাত্মক প্রবণতা। দোকানে গিয়ে জ্বর সর্দি কাশি বড়ি খাওয়ার মতো বা অম্বলের বড়ি খাওয়ার মতো বাজে জিনিস। ক্যালসিয়াম বেশি খাওয়া মানে আপনি আপনার হার্টের ঝুঁকি বাড়াচ্ছেন, এটা বুঝে নিতে হবে। তাই ক্যালসিয়াম একদম খাবেন না ওভার দি কাউন্টার কিনে, কোনো দরকার নেই। কারণ আপনার শরীরে যেটুকু খাবারের মাধ্যমে ক্যালসিয়াম যায়, ফলমূল বা দুধ বা মাংসের মাধ্যমে, সেটাই বডিতে এনাফ, যথেষ্ট। যদি আপনি ঠিকঠাক ম্যাগনেসিয়াম দেন, যদি আপনি ঠিকঠাক ভিটামিন ডি উইথ K2 দেন, এটাই বলা। তাহলে অক্সিডেন্ট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই দুটো কী, এর লড়াই, এই দুটো ব্যাপার আসলে কী ও কেন গুরুত্বপূর্ণ? তাহলে দেখুন এখানে দেখিয়েছে যে এটা হচ্ছে অক্সিড্যান্ট বা অক্সিডাইজিং এজেন্ট। যে অক্সিডাইজ করে সে কী করে, সে না অন্যদের কাছ থেকে, রিডিউসিং এজেন্ট থেকে ইলেকট্রন ছিনিয়ে নেয়। তাহলে যে ছিনিয়ে নেয় সে হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, নিয়ে নিজে কী হয়, বিজারিত হয়ে যায়। মানে জারক তারা বিজারিত হয়ে গেল, আর এ হচ্ছে বিজারক জারিত হয়ে গেল ওকে দিয়ে। হ্যাঁ, দিলে পরে কি হচ্ছে, বিজারণ হয়ে যাচ্ছে। আর নিলে পরে বিজারিত হয়ে যাচ্ছে, দিলে পরে সেটা বিজারণ ঘটাচ্ছে, আর যে টেনে নিচ্ছে সে হচ্ছে জারক। তাহলে ভিটামিন সি এবং গ্লুটাথায়ন এই দুটো জিনিস মহাশক্তিধর অ্যান্টিঅক্সিডেন্ট। এদের সম্পর্ক কী? তাহলে দেখুন ভিটামিন সি এবং গ্লুটাথায়ন একে অপরের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করে জারিত বিজারিত হয়ে নিজেরা রিচার্জ এবং চার্জ হতে পারে। তাহলে জারণ বিজারণের ভারসাম্যের খেলা। তার মানে একদিকে বেশি বেশি করে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস বা ক্ষতিকারক মেটেরিয়াল তৈরি হচ্ছে, আর একদিকে সেগুলোকে ধ্বংস করা হচ্ছে গ্লুটাথায়ন দিয়ে, ভিটামিন সি দিয়ে। তাহলে এই ধ্বংস তৈরি, হ্যাঁ, ধ্বংস এবং তৈরি, খারাপ জিনিসের তৈরি হচ্ছে এবং সেটা ধ্বংস হচ্ছে, দুটো ব্যালেন্সটা খুব ইম্পর্টেন্ট। বিগড়ে গেলেই রোগ। তার মানে ধ্বংস কম হচ্ছে, খারাপ জিনিস তৈরি বেশি হয়ে যাচ্ছে। অক্সিডেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট কী করছে? অ্যান্টিঅক্সিডেন্ট এই সমস্ত খারাপ জিনিসের যে রাস্তা থেকে যে ক্যান্সার তৈরি, অস্টিওপোরোসিস বা হাড় ভেঙে যাওয়া, হার্ট অ্যাটাক, স্ট্রোক, মাথায় ডায়াবেটিস, এই যে রাস্তাটায় যাচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস, ডিএনএ ড্যামেজ, এগুলোর প্রত্যেকটা স্তরকে অ্যান্টিঅক্সিডেন্টরা আটকাচ্ছে, যেমন ভিটামিন সি, গ্লুটাথায়ন ইত্যাদি, ভিটামিন ই প্রভৃতি। তাহলে এইভাবে কোষকে ধ্বংসের হাত থেকে বাঁচাচ্ছে। হ্যাঁ, এগুলো বিস্তারিত না আমি বললাম। কারা তারা? তাহলে এই যে মিউসিন্যাক এন অ্যাসিটাইল সিস্টিন দেখতে পাচ্ছেন, মিউসিওয়েল নামে একটা ছবি দিয়েছি আমি, আরও নানান নাম আছে। তাহলে এই 600 পাওয়ারের এই ট্যাবলেটটি মহান উপকারী এন অ্যাসিটাইল সিস্টিন অ্যান্টিঅক্সিডেন্ট। এর যে কী ভালো রোল শরীরে, আমি নিজে দিনে 2টো করে, হ্যাঁ, অনেক দিন খেয়েছি, মাস 4 ধরে। কোলেক্যালসিফেরল, ভিটামিন D3 সপ্তাহে 1টা করে খাওয়া খুব জরুরি, রক্তটা টেস্ট করি। অ্যাস্টাজ্যান্থিন বলে একটা 5 মিলিগ্রাম মাছের তেল থেকে আসে অ্যান্টিঅক্সিডেন্ট, সেটাও খুব উপকারী, মাছের তেল নিজে। গ্লুটাথায়ন 500 মিলিগ্রাম, ডাক্তারের পরামর্শ করে খেতে হয় এগুলো। ভিটামিন ই ক্যাপসুল খুব জরুরি। অনেক ক্ষেত্রে 2-1টা রোগ থাকলে খাওয়াও যায় না, কিন্তু বাকি অনেক ক্ষেত্রে খুব খাওয়া দরকার। ভিটামিন সি রেগুলার খাওয়া দরকার। সিলিমারিন লিভারের ক্ষেত্রে, আমরা হেপাটাইটিসে একমাত্র ডাক্তাররা ব্যবহার করেন, কিন্তু এরও যে কী মহা অন্যান্য শরীরের উপরে অ্যান্টিঅক্সিডেন্ট রোল আছে আমরা এখনও জানি না,
বিজ্ঞানীরা প্রমাণ করছেন। ফলে এটা রেগুলার সিলিমারিন, এন-অ্যাসিটাইলসিস্টিন এগুলো খাওয়া খুব দরকার, ভিটামিন সি। এর সঙ্গে কারকিউমিন বা হলুদ, সে আগেই বলেছিলাম যে হলুদের সঙ্গে বায়োপেরাইন নামে কেমিক্যাল, যেটা গোলমরিচে পাওয়া যায়, তার মানে গোলমরিচ গুঁড়ো, হলুদ, ঘি এগুলো মিশিয়ে খাওয়াটা খুব দরকার, তাহলে আপনাকে এই বোতল কিনতে হবে না। কোএনজাইম কিউ10 হার্টের পেশিশক্তি বাড়ায়, সমস্ত মাসেল ফাংশন করার জন্য কোএনজাইম কিউ10 ছাড়া হবে না। আর আমাদের মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হলে কোএনজাইম কিউ10-এর পরিমাণ খুব কমে যায়। ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট ভীষণ ভালো, ম্যাগনেসিয়াম আমি বলেছি সাপ্লিমেন্ট। তাহলে কোন ধরনের, এখানে দেখতে পাচ্ছেন যে মাঠে খামারে পালন করা, খোলামেলা চড়তে পারা, অর্গ্যানিক প্যাস্টিওর ফেড গোটস, ছাগল। কোন ধরনের প্রাণীর মাংস খাওয়া ভালো বলে মনে হয় ও কেন? আর নাকি এরকম বদ্ধ জায়গায় যে ছাগল পালন করা হচ্ছে, কোনটা ভালো? কোন ধরনের প্রাণীর মাংস? এটা ভালো, এটা খারাপ। কারণ এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড মাঠে চড়ে বেড়ানোর জন্য, জীবাণু পোকামাকড় খাওয়ার জন্য, আরও 5টা জিনিস খাওয়ার জন্য, তাদের মধ্যে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 ওমেগা 6-এর রেশিও অনেক বেশি থাকে। এক্ষেত্রে 6-এর রেশিও বেশি থাকে, 3-এর পরিমাণ কম থাকে, মানে খারাপ ওমেগা 6 এদের মাংসে বেশি থাকে। তাই এদের মাংস কিছু করার নেই, আপনি আপনার শহরে না পেলেও আমরা বিভিন্ন প্রান্তীয় শহরে মফস্বলে পেতে পারি এই ধরনের অর্গ্যানিক প্যাস্টিওর ফেড গোটস, যাদেরকে কার্বোহাইড্রেট খাইয়ে বড় করা হয়নি শুধুমাত্র, হ্যাঁ, তাদের ক্ষেত্রে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন মাঠে ঘুরে বেড়ানো মুরগি আর বদ্ধ জায়গায় নানান রোগে আক্রান্ত ভিটামিন হরমোন খাওয়ানো মুরগি। তাহলে কোন মুরগির ডিম ও মাংস খাওয়া ভালো বলে মনে হয় এবং কেন? এটা হচ্ছে প্যাস্টিওর্ড এগ, মাঠে চড়ে বেড়ানোর মুরগির ডিমের কুসুম। আর এটা হচ্ছে সুপার মার্কেটের এগ। আর এটা হচ্ছে অর্গ্যানিক এগ, একদম অর্গ্যানিকভাবে তৈরি হয়েছে সেই ডিমের কুসুম। তাহলে এর রং দেখুন সবচেয়ে কমলা, লেসিথিনের পরিমাণ এর মধ্যে সবচেয়ে বেশি, তাই এটা সবচেয়ে হেলদি। পারলে এই ধরনের দেশি মুরগির ডিম এই কারণে খাওয়া ভালো। এদের ডিমের খুব একটা কন্টেন্ট ভালো না, লেসিথিন কন্টেন্ট, এবং নানান রোগের সম্ভাবনা তো বেশি, কারণ মাংসে হরমোন দেওয়া হচ্ছে, মাংসে নানান কেমিক্যাল দেওয়া হচ্ছে। একই দৃশ্য, কনফাইনমেন্ট, আবদ্ধ করে রাখা গরুর দুধ থেকে মাখন দেখুন কীরকম ফ্যাকাশে রং। আর গ্রাস ফেড, যারা আগে বলেছিলাম যে গ্রাস ফেড প্রাণীর মেটে লিভার আমাদের খাওয়া দরকার, তার বাটার দেখুন 10 থেকে 13 টাইমস মোর বেশি ভিটামিন এ থাকে এবং 3 টাইমস মোর ভিটামিন ডি থাকে গ্রাস ফেড বা যারা নর্মালি খুলে বেড়ানো, চড়ে বেড়ানো গরুর দুধের মাখনে, মাথায় রাখতে হবে। তাহলে মাছ, বৈরাগী মাছ, মৌরলা মাছ, সার্ডিন, ঢেলা, ভোলা, এই সমস্ত সামুদ্রিক মাছ, বড় নদীর মাছ, যারা তলদেশে গিয়ে শ্যাওলা খায়, শ্যাওলা না খেলে তাদের শরীরে ওমেগা 3 তৈরি হবে না, কারণ ওমেগা 3 মাছ বানাতে পারে না, শ্যাওলাতে থাকে, শ্যাওলা খেয়েই মাছের শরীরে তৈরি হয়, আর সেই মাছ খেয়ে আমরা পাই, তাই তো? তাহলে এই হচ্ছে ওমেগা 3-এর চিত্রটা। তাহলে টুনা মাছে পাওয়া যাচ্ছে, ফিশ অয়েল ক্যাপসুল খেলে পাচ্ছেন, ফ্ল্যাক্সিড বা তিসির বীজে থেকে পাচ্ছেন, হ্যাঁ, অ্যালগাল অয়েল আমরা পাই না, কিছু দেশে পাওয়া যায়, ওয়ালনাটে পাওয়া যায়, হ্যাঁ, কড লিভার অয়েলে পাওয়া যায়, হেরিং মাছে পাওয়া যায়, স্যামন মাছে খুব বেশি পাওয়া যায়। স্যামন মাছের পরেই জানেন তো আমাদের এই বৈরাগী মাছ সবচেয়ে বেশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত, কিন্তু আমরা জানি না আমাদের ঘরের মাছের উপকার। তাহলে ব্রকলিতে পাওয়া যায়, ম্যাকারেল, টুনা এসবে পাওয়া যায়, ব্রাসেলস স্প্রাউট, এগুলোতে সমস্ত ওমেগা 3 রিচ, মানে এই সমস্ত খাবারগুলো আমাদের খেতে হবে খুঁজে খুঁজে। পলি আনস্যাচুরেটেড কর্ন অয়েল, কটন সিড, সয়াবিন একদম নয়, কখনোই খাবেন না। পিনাট অয়েল, ক্যানোলা অয়েল, বিষ, বিষ আর বিষ এক কথায়, সমস্ত সাদা তেল হাই ওমেগা 6 যুক্ত। এগুলো তো কখনোই নয়, কারণ হাইলি প্রসেসড ময়দা দিয়ে তৈরি রুমালি রুটি, পরোটা, লুচি, রুটি ইত্যাদি প্রভৃতি আমি খাবো না। ভাতই খাবো, নাহলে খাবো কাউনের চাল, নাহলে খাবো সাগুর খিচুড়ি, নাহলে খাবো সুজির খিচুড়ি, অল দিজ আর ভেরি গুড। তাহলে ফ্রুট জুস, রেজিন, খেজুর, যে সমস্ত হাই ফ্রুক্টোজ খাবার, আঙুর, কিশমিশ, মধু, কলা, পাকা কলা, ব্যান্ড, নিষিদ্ধ ফ্রুক্টোজের জন্য, কড়া মিষ্টি খাবার দাবার। তাহলে কেমন খাবার হওয়া উচিত? এর সাথে এর সাথে ডাল 1 বাটি যোগ করুন, উচ্ছে বা পটল ভাজা যোগ করুন, অল্প একটু কলমি, লাল বা ব্রাহ্মী বা পালং শাক, মরশুমি শাক হলে, আর কি চাই, তার সঙ্গে একটা মাছ মাংস ডিমের ডিশ। দেখতে পাচ্ছেন যে খাবারের থালার কোনায় আমি নিয়েছি সেই ঘি, সেই হলুদ, সেই গোলমরিচ,
তখন পরিমাণটা কম ছিল, কারণ তখন জানতাম না আমি কতটা খেতে হবে। পরবর্তীকালে পরিমাণ বাড়িয়েছি কারণ সঠিক ডোজটা জানতে পেরেছি। টু সর্ট আউট দ্যাট উই হ্যাভ টু গো টু দ্য নেক্সট স্টেপ, দ্য গ্লাইসেমিক লোড কাকে বলে খাবারের। হ্যাঁ, গ্লাইসেমিক লোড ব্যাপারটা কি আর গ্লাইসেমিক ইন্ডেক্স ব্যাপারটা কি। যেমন ধরুন, ইন দ্য কেস অফ এ রাইপ ব্যানানা, এটা পাকা কলায় ইকুইভ্যালেন্ট টু 16 গ্রাম অর 4 টিস্পুন, 4 চা চামচ বা 16 গ্রাম পিওর গ্লুকোজ থাকে। ওয়ারাজ তরমুজে, হ্যাঁ, যার গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, তাহলে তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স কত, মানে খেলে পরে 100 গ্রাম খাবার খেলে চোঁ করে রক্তে সুগারকে বেশি তুলবে, তরমুজ বেশি তুলবে। কলা কম তুলবে। বাহ, তাহলে কলা তো ভালো না। গ্লাইসেমিক ইন্ডেক্সের কোনো গুরুত্ব নাই এখন, এটা অনেকেই জানেন না ডাক্তাররা। হ্যাঁ, তাহলে 120 গ্রাম কলাতে যে পরিমাণ গ্লাইসেমিক লোড তা হচ্ছে 16, যদিও গ্লাইসেমিক ইন্ডেক্স কম তাই তাকে গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ, তাহলে ইউজিং দ্য গ্লাইসেমিক ইন্ডেক্স অ্যান্ড ইটস ডিরাইভড গ্লাইসেমিক লোড বার করা হয় টু কম্পেয়ার টু 120 গ্রাম পোর্শনস অফ ব্যানানা অর ওয়াটারমেলন। তাহলে গ্লাইসেমিক লোড হচ্ছে এপিডেমিওলজিক্যাল ভাবে টাইপ 2 ডায়াবেটিসকে ধরতে গেলে হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ কার্বোহাইড্রেট ইন দ্য ফুড, সেটা বোঝায় হচ্ছে ঘনত্ব কত, সেটা বোঝায় গ্লাইসেমিক লোড। তার মানে কার্বোহাইড্রেটের ঘনত্ব কলাতে বেশি, তার গ্লাইসেমিক ইন্ডেক্স কম হতে পারে তরমুজের তুলনায়, কিন্তু ঘনত্ব তরমুজের মধ্যে গ্লাইসেমিক লোড তার 1/3 নয়। তার মানে তরমুজ খাওয়া ভালো, গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি হলেও লোডটা কম। তাহলে গ্লাইসেমিক লোড খুঁজে খুঁজে আমাদের বার করতে হবে। গ্লাইসেমিক লোড বেশি যুক্ত খাবার খাওয়া যাবে না, গ্লাইসেমিক ইন্ডেক্সের দিকে আজ আর তাকালে চলবে না। মুড়ি বা পাফড রাইস ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের রোগীদের জন্য একটি ভয়ঙ্কর খাবার। কেন? খুব বেশি গ্লাইসেমিক লোড আছে এবং ফাইবার প্রায় নেই বললেই চলে। এই যে একটু আগে বললাম যে গ্লাইসেমিক লোড বেশি থাকলে চলবে না। ভারতীয় মিলেট, জোয়ার, বাজরা, রাগি, শ্যামা চাল মানে কাউনের চাল, এত ভালো লো গ্লাইসেমিক লোডযুক্ত প্রোটিন শর্করার দুরন্ত কম্বিনেশনযুক্ত প্রাকৃতিক খাবার প্রায় নেই বললেই চলে। আমি একে আমার দৈনন্দিন জলখাবারে পরিণত করেছি, আপনারাও করুন সুস্থ ও ইনসুলিন সেন্সিটিভ থাকতে চাইলে। দেখুন কত রকমের সরগম মিলেট, পার্ল মিলেট, ফিঙ্গার মিলেট বা রাগি, ব্র্যাকেটে নামগুলো দেওয়া আছে, ভারতীয় নাম। বার্নিয়ার্ড মিলেট, শ্যামা চাল, একেই কাউনের চাল বলে। কোদো মিলেট, হ্যাঁ, তারপরে ফক্সটেল মিলেট, লিটল মিলেট, প্রোসো মিলেট বা চেনা, হ্যাঁ, নামগুলো দিয়েছি আমি আবার প্রত্যেকটা মিলেটের। রাগি, বাজরা, চেনা, কুটকি, লিটল মিলেট, ব্রাউন টপ মিলেট, বার্নিয়ার্ড মিলেট, শ্যামা, কোদো মিলেট, কোদো, সরগম মিলেট, জোয়ার, ফক্সটেল মিলেটকে কাংনি বলছে। এগুলোর ইউটিউবে প্রত্যেকটা জিনিসের সব মিলেটের রান্ধান প্রণালী, তার পাচন প্রণালী বলা আছে, বিউটিফুল সব রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। অসম্ভব ভালো মিলেটস অফ ইন্ডিয়া, ঠিক আছে। এর কার্বোহাইড্রেট কন্টেন্ট, এর প্রোটিন কন্টেন্ট এত ব্যালেন্সড এবং নানান ভিটামিনস, মিনারেলস রিচ, এনরিচড। তাহলে এখানে আমরা শ্যামা চাল, সেই শ্যামা চাল দিয়েছি, বার্নিয়ার্ড মিলেট, তা দিয়ে উপমা বানিয়েছি, তা দিয়ে খিচুড়ি বানিয়েছি, তা দিয়ে একটা কারি পাতা, ফাড়ি পাতা, বিনস দিয়ে এক অমলেট দিয়ে একটা খাবার বানিয়েছি। যা ইচ্ছা করতে পারেন, দে আর গুড, কিন্তু রুটি ময়দা খাবেন না। তাহলে ডাক্তারবাবু রাতে কী খাবো? সেই একই প্রশ্ন। তাহলে আমার এখানে কোনো ভাত রুটি নেই, এইখানে 9টা ছবি দেখেছি, তার মধ্যে যে কোনো 3টি 4টি বেশি পরিমাণে বেছে নিয়ে আপনি খান, অসুবিধা কী আছে? আপনি এখানে পজ করুন, দেখতে থাকুন। লাউ শাক নিচে আছে, ঘুগনি আছে, কিন্তু আলু ছাড়া। বেগুন ভাজা খান, পটল ভাজা খান, কাঁকরোল ভাজা খান, কাঁচকলা ভাজা খান। আমার কাছে তার মানে ডায়েট চার্ট কেউ চাইবেন না। আমি এই বিষয়টা খুব খারাপ লাগে, আমার ডায়েট চার্ট চাইলে। আপনার কাছে তুলে ধরা হচ্ছে সব কিছু, আপনি থেকে বেছে নিন, নিজের মতো করে ডায়েট বানিয়ে নিন। দ্যাট ইজ দ্য বেস্ট থিং। আপনার ডায়েট আপনি বুদ্ধিমত্তার সঙ্গে তৈরি করবেন। এখানেও দেখুন খাসির মাংস আছে, কাউনের চাল আছে, এবং টমেটো, টক দইটা রেগুলার লাগতে হবে। সকালে দেখুন আমি দেখানোর চেষ্টা করেছি আমার জলখাবারের একটা অংশ, হ্যাঁ, যেখানে কাউনের চাল রেখেছি, তাতে ঘি দিয়েছি, কারণ ঘি লাগবে, হ্যাঁ, স্যাচুরেটেড ফ্যাটস। লাউ শাক আছে, উচ্ছে ভাজা আছে, ডবল ডিম আছে। ডিম আপনার 7 থেকে 8খানা ডেলি লাগবে, 50-60 কিলো ওজনের, প্রতি 1 গ্রাম পার কেজি বডি ওয়েট প্রোটিন হিসেবে। ডাল রেখেছি, তাতে ডালটাকে লাউ চাল কুমড়ো দিয়ে ভারী করার চেষ্টা করেছি যাতে পেট বেশিক্ষণ থাকে। এইভাবে আপনাকে বুদ্ধি সহকারে খাবার বানাতে হবে। সমস্ত গেজে ওঠা ফার্মেন্টেড খাবার, অ্যাপেল সিডার ভিনেগার, তার গুরুত্ব আগে বলেছি। সাম্বার ডাল, টক দই, ফ্যান্টাস্টিক শর্ট চেন ফ্যাটি অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, এগুলো আপনার গাট ব্যাকটেরিয়া, জীবাণুমহলকে বাঁচাবে, পান্তা ভাত বাঁচাবে, এরা সবাই তাই। অ্যাপেল সিডার ভিনেগারও বাঁচাবে। প্রতিদিনের স্বাস্থ্য রক্ষার খাবার, তাহলে এতগুলো বাদাম আছে, বিনস আছে, উচ্ছে আছে, কুমড়োর বীজ আছে, অঙ্কুরিত ছোলা, পালং,
হ্যাঁ, তার মধ্যে কাজুটা একটু বেশি কার্বোহাইড্রেট, কম খাওয়ার চেষ্টা করবেন, বাকি সব খুব ভালো। ডায়াবেটিসের জন্য ভেষজপত্র, জাম, মেথি বীজ, হলুদ, এই যে বললাম দালচিনি, হ্যাঁ, সিনামন, এতে প্রচণ্ড ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে। পেঁয়াজ রসুন তো নিয়মিত খেতেই হবে। কারকিউবিটা বা কুমড়ো, ভারতীয় সুপারফুড, মিষ্টি আলু, ওল, হ্যাঁ, তারপরে জ্যাকফ্রুট বা কাঁঠাল, এঁচোড়, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কালো তিল বা কৃষ্ণ তিল, ফ্যান্টাস্টিক ক্যালসিয়াম রিচ, সজনে, মোরিঙ্গা লিভস, ফুল ডাঁটা, এভরিথিং ইজ গুড, কালো জিরে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সুপারফুড। বাদাম, বিভিন্ন রকমের বাদাম, ছোলা, পেস্তা, আখরোট, ওয়ালনাট, অ্যামন্ড, তার মধ্যে এই পাতি বাদাম বা চিনে বাদামই কিন্তু কাঁচা বা হালকা ভাজা, বেশি ভাজলে নষ্ট হয়ে যাবে খাদ্যগুণ হিসেবে, আপনার যে কোনো স্ন্যাক্সে বাড়িতে বয়াম ভর্তি করে রেখে দিন, মাঝে মধ্যে খান, ভীষণ ভালো উপকারী। নারকেল তেল এবং তিসির তেল, ফ্ল্যাক্সিড, ওই যে বললাম ওমেগা 3 ওমেগা 6-এর রেশিও, এবং এইচডিএল বা ভালো কোলেস্ট্রল বাড়ানোর দরকার। মাছের তেলের ওই পটকার পাশে যে তেলটা থাকে কিনে আনুন, নিয়মিত পেঁয়াজ রসুন দিয়ে বড়া করে খান, এটাও ওমেগা 3 ভান্ডার, ওমেগা 3 ওমেগা 6-এ। আর এই হলুদ, গরম মশলা, হ্যাঁ, মানে সিনামনের গুঁড়ো, ব্ল্যাক পেপার মানে গোলমরিচ, হ্যাঁ, যাতে বায়োপেরাইন কেমিক্যাল থাকে, এই ঘি, এদের কম্বিনেশন আপনার বিভৎস অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করবে শরীরে, আপনার খাদ্যনালীকে রক্ষা করবে। ইরিটেবল বাউল সিনড্রোম, বারবার পাতলা পায়খানার সিমটম, যা ওষুধেও সারছে না, সেটা সারবে। ডার্ক চকলেট, একটু আগে বলেছিলাম, যার ওরাক ভ্যালু প্রথমেই বলেছিলাম শুরুতে সবচেয়ে বেশি, তাহলে রিডিউসিং, তারা ফ্রি রেডিক্যাল কমায়, ব্লাড ফ্লো বাড়ায়, ব্লাড প্রেশার কমায়, ব্যাড কোলেস্ট্রলকে কমায়, ইনফ্লামেশন কমায়, ইনসুলিন রেজিস্ট্যান্স কমায়, ব্রেনের এবিলিটি টু মেক নিউ কানেকশন, সাইন্যাপস, নিউরন তাদের কমায়, ইনক্রিজিং মাইক্রোবায়োম ডাইভার্সিটি কমায় খাদ্যনালীর ডার্ক চকলেট। তবে অবশ্যই চকলেট দেখে লাফিয়ে ওঠার কিছু নেই, এটা আইসক্রিম করে খাওয়ার জিনিস নয়, এটা আপনাকে চিনি ছাড়া চা বা একটু জলে বা যেভাবে বলুন চিনি ছাড়া খেতে হবে। তার মানে সুগার ফ্রি ডার্ক চকলেট কিনতে হবে, গুঁড়ো চকলেট ডাইরেক্টলি খাওয়ার কোনো দরকার নেই। যদি আপনি সুস্থ বা গ্রেড এ না হন, গ্রেড বি গ্রেড সি ইনসুলিন রেজিস্ট্যান্ট হলে আপনি কোনো মতেই চিনি খেতে পারবেন না। তার আগেই বলেছিলাম যে সবগুল বা ইসবগুল আর অ্যাপেল সিডার ভিনিগার কীভাবে সুগার কমায়, আর বলছি না। ডায়েটারি কার্বোহাইড্রেটস এবং গ্লাইসেমিক লোড ইন দ্য ইনসিডেন্স অফ সিমটোম্যাটিক গলস্টোন, তাহলে গলস্টোন তৈরি করতেও কিন্তু কার্বোহাইড্রেট, ইনসুলিন রেজিস্টেন্সই দায়ী। গলস্টোন ফর্মেশন, ওয়েট রিডাকশন করতে গেছিল ইন এ স্টাডি, 51 জন মোটা মানুষের পরে স্টাডি হয়েছিল, এক্সট্রিমলি লো ফ্যাট, একদম ফ্যাট দেওয়াই হয়নি, হ্যাঁ, স্বাস্থ্য মেনে, জাস্ট 1 গ্রাম ফ্যাট পার ডে। দ্য গল ব্লাডার ওয়াজ এক্সামিন্ড ইন দ্য আল্ট্রাসাউন্ড বিফোর দ্য ডায়েট অ্যান্ড আফটার 1 or 2 months, আল্ট্রাসাউন্ড করা হলো, দেখা গেল 1 মাস পরে এই 51 জন পার্টিসিপেন্ট যাদের প্রচণ্ড কম ফ্যাট দেওয়া হয়েছিল, আর যেটা আপনারা খান, হ্যাড ডেভেলপ নিউ গলস্টোন। কি অদ্ভুত, 51 জনের মধ্যে 4 জন। আফটার 2 months মোর দেন 1 in 4, মানে 13 জনের হ্যাড নিউ গলস্টোন, দিস অন অ্যান্ড অলমোস্ট ফ্যাট ফ্রি ডায়েট ছিল। তার মানে যত ফ্যাট খাবো পাথর হবে, মোটেই না, ফ্যাট না খেলে পাথর হবে। কেন? কারণ ফ্যাট না খেলে আপনার গল ব্লাডার সংকোচন প্রসারণের স্টিমুলাস বা উদ্দীপনা পাচ্ছে না, যত পাচ্ছে না তত তার মধ্যে পিত্ত বসে থাকছে, মানে ট্যাঙ্কের বদ্ধ ট্যাঙ্কের জলের মধ্যে, তার মধ্যে সেডিমেন্ট পড়ছে, বাংলা কথা, হ্যাঁ, থকথকে হচ্ছে, পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে গল ব্লাডারটা প্রতিদিন পাম্পের মতো যত ফ্যাট খাবেন কুচকাবে ঢিলে হবে, কুচকাবে ঢিলে হবে, তাড়াতাড়ি তার ফাংশন থাকবে, তার মধ্যে থেকে পিত্ত বেরিয়ে যাবে, পাথরের সম্ভাবনা কমে যাবে। সুতরাং কম কম ভয়ে ভয়ে ফ্যাট না খাওয়াই আমাদের কাল, বেশি বেশি কার্বোহাইড্রেট খাওয়া। কৃত্রিমভাবে মিষ্টত্ব বা আর্টিফিশিয়াল সুইটনার্স, কী কী হতে পারে? ন্যাচারাল সুইটনার, একদম প্রাকৃতিক, যেমন চিনি, গ্লুকোজ, মল্টোজ, চিনি মানেই ফ্রুক্টোজ তার মধ্যে আছে। আর্টিফিশিয়াল কী কী? অ্যাসপার্টেম, স্যাকারিন, সুক্রালোজ, অ্যালিটেম, এর মধ্যে কোনো ক্যালোরি নেই কিন্তু, হ্যাঁ, এর মধ্যে ক্যালোরি আছে। তাহলে এইগুলো সবগুলোই এখন বলছে খাওয়াটা ঠিক নয়, নানান ধরনের গাটের খাদ্যনালীর যে জীবাণুগুলোকে এরা মেরে ফেলে, এবং কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের সম্ভাবনাও অ্যাসপার্টেম খেলে হয়, ইত্যাদি প্রভৃতির জন্য এগুলো বারণ করছে। তবে স্টিভিয়া নামক এই ড্রাই গাছের পাতা, স্টিভিয়া ইজ এ ন্যাচারাল 0 calorie sweetener derived from the leaves of the stevia plant. Stevia has been used, শতাব্দী ধরে ব্যবহার হয়েছে দেশীয় লোকেদের মধ্যে, আদিবাসীদের মধ্যে, ইন সাউথ আমেরিকায়। আর ফাইন পাউডার ফর্মুলেশন মিক্সেস ইনস্ট্যান্টলি ইন অল ইউর ডিশেস। এরা এই বোধহয় ক্যাডিলা কোম্পানি তৈরি করে এটা। এই স্টিভিয়াটা মোটামুটি
অক্ষতিকারক, কিন্তু এর এখনও গবেষণা চলছে, আগামী 20 বছর বাদে হয়তো প্রকাশ হবে যে কী কী খারাপ কাজ। ফলে আমি বলবো যেখানে 1 কাপ 2 কাপ সারাদিনে চা খাচ্ছেন কেউ, তাতে একটু স্টিভিয়া দিতে পারেন, কিন্তু বারবার 4বার 5বার পায়েসে, দইয়ে, দুধে সব জায়গায় পেয়েছি বলে স্টিভিয়া খেয়ে যাব, সেটা কিন্তু মারাত্মক প্রবণতা হবে। অতটা খাওয়া যাবে না, খুব স্বল্প পরিমাণে ব্যবহার করতে পারেন। অ্যালিউলোজ, এটা নিয়েও এখন গবেষণা চলছে। অ্যালিউলোজ ইজ 70% অ্যাজ সুইট, চিনির মতোই 70% মিষ্টি, চিনির মতো 100% মিষ্টি নয়। কন্টেন্স অ্যাবাউট 10% অফ দ্য ক্যালোরি, প্রোভাইডিং অ্যাবাউট 0.4 ক্যালোরিজ পার গ্রাম কম্পেয়ার টু সুগারের 4 ক্যালোরি। সুগারের 4 ক্যালোরি দিলে ও দেয় 0.4, 10 গুণ কম। ঠিক আছে, তাই FDA কনসিডার্স অ্যালিউলোজ টু বি জেনারেলি রিকগনাইজড অ্যাজ সেফ। এটার অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট আছে, মে হ্যাভ অ্যান্টি ডায়াবেটিক এফেক্ট ইন ওবিস মাইস, ইনহিবিটস ফ্যাট সেল প্রিকারসার, লোয়ার্স গ্লুকোজ, ডাজ নট কজ টুথ ডিকে আনলাইক সুগার। তো অ্যালুলোজটা এখন অনেক বেশি চর্চিত এবং অ্যালুলোজে অনেক বেশি প্রমাণিত, তবে এরও গাট ব্যাকটেরিয়ার ওপরে বা জীবাণু মহলের ওপরে খাদ্যনালীতে কী রোল এখনও প্রমাণিত হয়নি। তবে অ্যালুলোজটা খেতেই পারেন, যদি কোনো কিছুর মধ্যে আর্টিফিশিয়াল সুইটনেস খেতে হয় তবে অ্যালুলোজ খাওয়া ভালো। ব্যায়াম, কী ধরনের ব্যায়াম করা ভালো এ নিয়ে আপনাদের মধ্যে অনেক প্রশ্ন থাকতে পারে। মোটামুটি 2 রকমের ব্যায়াম, রেজিস্ট্যান্স ব্যায়াম এবং অ্যারোবিক ব্যায়াম। রেজিস্ট্যান্স ব্যায়াম মানে জিম করা, ওজন বা ডাম্বেল তোলা, পুশ আপ, সিট আপ, সাঁতার কাটা ইত্যাদি। আর অ্যারোবিক ব্যায়াম মানে জোরে হাঁটা, নাচা, দৌড়ানো, জগিং, স্কিপিং করা, সাইকেল চালানো ইত্যাদি। পরীক্ষা করে প্রমাণিত, যদি আপনি সাপ্তাহিক মোট 3 ঘন্টা ব্যায়াম করার লোক হন, এর বেশি টাইম পাচ্ছেন না, তাহলে রেজিস্ট্যান্স ব্যায়াম আপনার সবচাইতে উপকার করবে, কয়েকদিনের মধ্যেই ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে শুরু করবে। কিন্তু ওই 3 ঘন্টা হাঁটাহাঁটিতে সেই উপকার আসবে না। সমপরিমাণ উপকার আনতে হলে আপনাকে প্রায় 10 ঘন্টা হাঁটতে হবে। সপ্তাহে 10 ঘন্টা মানে বুঝতে পারছেন, তার মানে দৈনিক 1 ঘন্টারও বেশি। কোন ডাক্তারবাবু, কোন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কোন প্রফেসর, কার এত সময় আছে রিটায়ারমেন্টের লাইফ না ছাড়া, অবসরকালীন সময় না ছাড়া 1 ঘন্টা 1.25 ঘন্টা হাঁটা? ফলে ব্যায়ামের এই ব্যাপারগুলো ফিজিবল নয়। এবার আসুন আমি আপনাকে দেখাই, আমি নিজে কিছু ডেমো দিয়ে ব্যায়ামের, বেশিক্ষণ না, 1-1.5 মিনিট দেখবেন একটু মন দিয়ে। প্রথমে দেয়াল থেকে নির্দিষ্ট দূরে দাঁড়ালাম, এটা আপনি 20 বার 25 বার আপনার সামর্থ্য অনুযায়ী করবেন। ফিরে আসবেন স্প্রিংয়ের মতো, সোজা হবেন। প্রথম 3, 4, 5 হাতে পায়ে ব্যথা হবে, কিন্তু সহ্য করতে হবে। হলো এই একটা। তারপরে খুব দ্রুত লাফানো, এটা আমার অতটা ভালো হচ্ছে না, আপনাদের দেখানোর জন্য করেছি বলে। খুব দ্রুত লাফাবেন, পারলে সামনে হাত দুটো সোজা করে লাফাবেন যাতে হাঁটুর মাথাটা এসে লাগে। এটা হলো, হাঁপিয়ে গেলেন, একটু বসে নিলেন। তারপরে আমার পিঠটা সোজা হচ্ছে না, আমি দেখানোর জন্য এটা করেছি, কিন্তু পিঠটা সোজা হওয়া দরকার যতটা সম্ভব, এবং বারবার অভ্যাস করতে পারলে ভালো। ব্রেথ হোল্ড করতে পারলে, দম ধরে রাখতে পারলে ভালো। তার মানে মোট 7-8 মিনিটের একটা স্পেলে এরকম ব্যায়াম করলেন। এখন বলছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং বা HIIT, বেশি না, দৈনিক সপ্তাহে 3 বার 7-8 মিনিট করে ব্যায়াম আপনার 1 ঘন্টা হাঁটার থেকেও বেশি উপকারী। দেখুন কিভাবে, এখানে আমরা দেখিয়েছি পায়ের মাসেলের ব্যায়াম, ইকুয়ালি গুরুত্বপূর্ণ। পায়ের গোছের যে মাসেল, কীভাবে ব্যায়াম করবে, বেশিক্ষণ না, 5-7 মিনিট। অ্যাডভান্স মডিফিকেশন করে, একটু টুল লাগিয়ে। পিজিএন টো, পায়রার মতো দুটো একটু ছড়িয়ে দিয়ে গোড়ালি। 10 বার 10 বার করে করুন প্রথমে। সোলিয়াস মাসেলের ব্যায়াম। কোমরে একটা ভারী জিনিস রেখে, এটা না করলেও হবে যদি কেউ না পারে জোগাড় করতে। দেখে নিলেন। তাহলে ব্যায়াম করার উদ্দেশ্যটা আমাদের কি, যে ইনসুলিন
কর্টিজোল আর গ্রোথ হরমোন, এই তিনটে হরমোনের খেলা। ইনসুলিন, কর্টিজোল, গ্রোথ হরমোন, এই তিনটে হরমোনের ভূমিকা ব্যায়ামে কি দাঁড়ায় তার উপর দাঁড়িয়ে 1, 2, 3 তিন ধরনের খারাপ ভালো ব্যায়াম গঠিত হয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কোথায় হয়? মাসেল লেভেলে, মানে কোষের পেশি কোষের মধ্যে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, পেশি সুগার টানতে পারছে না, বা লিভারের কোষের মধ্যে হচ্ছে। ঠিক আছে, এরোবিক এক্সারসাইজ আর গ্রোথ হরমোন হচ্ছে সবচেয়ে ভালো, যে হচ্ছে আমাদের মাসেল বিল্ড আপ করবে, শরীরকে সমস্ত ভালো কাজগুলো দেবে, সে গ্রোথ হরমোন। আর কর্টিজল হচ্ছে আমাদের স্ট্রেস হরমোন, যে বাড়লে সুগার বাড়বে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখুন এখানে আমাদের লক্ষ্য হচ্ছে এরোবিক এক্সারসাইজ, মানে যেখানে আপনি ডান্স করছেন, সাইক্লিং করছেন, লম্বা হাঁটছেন, সেখানে হার্ট রেট ইউজুয়ালি হয় 120 থেকে 130 উইথ এয়ার। আপনি শ্বাস নিয়ে এরোবিক উইথ এয়ার লং টাইম করতে পারছেন, 1-1.5 ঘন্টা হাঁটতে পারছেন। প্রেফার্ড ফুয়েল জ্বালানি এক্ষেত্রে বডিতে জ্বলছে ফ্যাট। ওকে, অ্যানোরোবিক এক্সারসাইজ মানে লম্বা ম্যারাথন দৌড়, আপনি হাঁপিয়ে পড়ছেন, হাঁপাচ্ছেন, গ্যাসপিং, শ্বাসকষ্ট হচ্ছে, মানে শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে। ফ্যাট ইজ নট এনাফ ফুয়েল, তখন ফ্যাট ভাঙিয়ে হচ্ছে না, তাহলে তখন হচ্ছে সুগারও ভাঙছে, গ্লাইকোজেন লিভারের চর্বিতে ভাঙছে, হ্যাঁ, ভেঙে গ্লুকোজ আসছে, তখন ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে সুগারের অভাব হলে। ফলে খানিক দূর চলার পরে আপনার পেশি ব্যথা হয়ে যাবে সারা শরীরে। এখানে হার্ট রেট কিন্তু 130, 160। কেন আমরা অ্যানোরেবিক এক্সারসাইজ করি? কারণ আমাদের ধারণা আছে যত আমাদের শরীরে ঘাম ঝরবে, যত আমার শরীর কষ্ট পাবে, তত আমার শরীরে লাভ হচ্ছে। এই ধারণাটা এখন ভুল প্রমাণিত হয়েছে। আপনাদের বলি, এখন প্রমাণিত হয়েছে যে না, ওতে স্ট্রেস হরমোনেরা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়, কর্টিজোল, এপিনেফ্রিন। মানে বডি ভাবছে, ও বাবা এই লোকটা মাইলের পর মাইল দৌড়াচ্ছে, হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তো স্ট্রেস। সঙ্গে সঙ্গে ওই হরমোনগুলো বেরিয়ে আসছে স্ট্রেসকে মোকাবিলা করার জন্য। সুগার আরও উল্টে বেড়ে যাচ্ছে, কমছে তো নাই, তখন দেখা যাচ্ছে। সো এইটা অ্যানোরেবিক এক্সারসাইজ এখন খুব ব্রাত্য হয়ে যাচ্ছে শরীর ঠিক করার জন্য, ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করার জন্য ঠিক নয়। তাহলে দিস কজেস স্ট্রেস অ্যান্ড কর্টিজল রাইজ, গ্লুকোজ বার্নিং বেড়ে যাচ্ছে, ইনক্রিজ গ্লুকোজ বার্নিং জন্য প্যাকিং ফ্যাট ব্যাক টু বডি। আবার ও কর্টিজল হচ্ছে ফ্যাট বানাতে শুরু করে দিচ্ছে। থার্ড, যে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল এক্সারসাইজ, HIIT, এইটাই এখন সবচেয়ে বেশি বিজ্ঞানসম্মত। আপনারাও এটাই করবেন, করলে ওই যে দেখালাম ব্যায়ামগুলো 7-8 মিনিট, ওইটুকু করলেই হবে, আরও দেখাচ্ছি আমি পরে। অ্যানোরোবিক বটে, কিন্তু প্রচণ্ড ইন্টেন্স লেভেল, 60 সেকেন্ড, 120 সেকেন্ড, মানে 1-2 মিনিট, লেস দ্যান 3 মিনিট আদর্শ, 3 মিনিটের বেশি কম হওয়া উচিত। অ্যানোরোবিক প্রচণ্ড দ্রুত লাফাতে হবে, প্রচণ্ড দ্রুত স্কিপিং করতে হবে, হার্ট রেট 220-তে উঠে যাবে। 220 - ইউ, আপনার যদি 70 বছর হয় তাহলে 220 মানে 150 হার্ট রেটের বেশি ওঠা উচিত হবে না। 30-35 সেকেন্ড করবেন, থেমে যাবেন, 30 সেকেন্ডস করে করুন, তারপরে 30 সেকেন্ড বিশ্রাম। বেনিফিট কি? ইনক্রিজ গ্রোথ হরমোন ইন ফিউ সেকেন্ডস, 300 থেকে 400% বেড়ে যায়। ভাবতে পারেন, গ্রোথ হরমোন যেটা শরীরে খুবই উপকারিত হরমোন। তাহলে আমাদের করতে হবে HIIT, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে ব্যস্ততম ডাক্তার, চিকিৎসক, কবিশিল্পী, বুদ্ধিজীবী, তাদের ক্ষেত্রেও HIIT খুব গুরুত্বপূর্ণ। মধ্যবিত্ত মানুষও 5 মিনিট সময় আমরা প্রত্যেকেই বার করতে পারবো। 5 মিনিট দিনে 1 বার বা 2 বার, অল্টারনেট ডে করলেও হবে উপকার, তাই না? তাহলে কীরকম সেই ব্যায়াম হবে? তাহলে ADA, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বলছে 30 মিনিট পার ডে এক্সারসাইজ ফর 5 দিন, মানে সেটা এরোবিক। ব্রিস্ক ওয়াক 10 মিনিট, আফটার ইচ মিল, খাওয়ার পরে 10 মিনিট হাঁটতে বলছে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন। কিন্তু আমার 5 মিনিট কার্ডিও HIIT, হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং ওয়ার্কআউট ফর ফ্যাট লস, 40 সেকেন্ড 20 সেকেন্ড ইন্টারভালে করলেই হবে। কীরকম সেটা হবে দেখুন। দেখুন টাইম স্কেলটা খেয়াল করুন, 37-36 করে কাউন্টডাউন চলছে। 2 বার পালস করে, 3rd বার জাম্প।
এটা সবাই করতে পারবেন, অসুবিধা কিছু নেই। তারপরে ফ্রগ জাম্প, পুশ আপ পজিশন, লাফিয়ে সামনে আসুন পিছিয়ে যান, সামনে আসুন পিছিয়ে যান, এটা বার 10। তারপরে আবার রেস্ট। ব্যাকটা কিন্তু, পিঠটা কিন্তু সোজা রাখতে হচ্ছে। ফ্রগ জাম্প। তাহলে এগুলোই হচ্ছে আদর্শ হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। তারপরে আবার জাম্প হাই, এটাও বেশ কয়েকবার। রেস্ট। তারপরে অল্টারনেট লেগস কুইকলি, এই যে হাতে ঠেকাচ্ছে থাইটা, যেটা আমি বললাম যে আমার ক্ষেত্রে হচ্ছে না। এভাবে হাতটা ঠেকাবেন। কিপ ব্যাক ফ্ল্যাট, জাম্পিং জ্যাক প্ল্যাঙ্ক কে বলছে। তাহলে এইভাবে হচ্ছে ব্যায়ামগুলো বুঝে নিলেন। ওকে, তাহলে কোন ব্যায়াম ভালো? গবেষণাপত্র, দ্য এফেক্টস অফ হাই ইন্টেন্সিটি ইন্টারমিটেন্ট এক্সারসাইজ ট্রেনিং অন ফ্যাট লস অ্যান্ড ফাস্টিং ইনসুলিন লেভেল ইন ইয়াং ওমেন। তাহলে এই স্টাডিটা বলছে যে হাই ইন্টেন্সিটি ইন্টারমিটেন্ট এক্সারসাইজ HIIE, স্টেডি স্টেট এক্সারসাইজ SSE, তাহলে HIIE 3 টাইম প্রতি সপ্তাহে ফর 15 সপ্তাহ কম্পেয়ার টু কার সঙ্গে তুলনা করা হলো? নর্মাল ব্যায়াম SSE মানে স্টেডি স্টেট এক্সারসাইজ ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ সিগনিফিক্যান্ট রিডাকশান, দারুণভাবে রিডাকশান হলো টোটাল বডি ফ্যাটের, সাবকিউটেনিয়াস লেগ অ্যান্ড ট্রাঙ্ক ফ্যাটের, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কমে গেল ইন ইয়াং ওমেন। একদম গবেষণা পরিষ্কার দেখিয়ে দিল। 45 ওমেনের ওপরে স্টাডিটা হয়েছিল। ঠিক আছে, সুতরাং গবেষণায় প্রমাণিত কোন বিজ্ঞান পত্র কি বলছে, কোন ব্যায়ামটা ভালো আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আপনারা সেটা প্রয়োগ করবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে ঘরে বসে করার মতো, হ্যাঁ, বয়স্কদের ক্ষেত্রে করার মতো যে ব্যায়ামগুলো, সূর্য নমস্কার খুবই ভালো, সঠিক পদ্ধতি কোনটা, ভুল পদ্ধতি কোনটা, উৎকটাসনের সেটা বলে দিলাম। এগুলো যোগাভ্যাসের মধ্যেও পড়ে ভারতীয়। এবার দেখুন সে ইন্টারেস্টিং, আমার মোবাইলের ব্লুটুথ গ্লুকোমিটার কানেকশানে আমি যে রেগুলারলি বিউটিফুল গ্লুকোজ অ্যানালিসিস করি, এই ব্যায়ামের সঙ্গে তার কী সম্পর্ক? দেখুন, একদিন 26শে জুলাই আমি সন্ধেবেলা রক্ত পরীক্ষা করেছিলাম, 6:57 দেখতে পাচ্ছেন 132 আমার সুগার ছিল, র্যান্ডাম সুগার, এবং আমি সেটাকে 7:03 6 মিনিটে এই জগিং করে 112-20 কমে গেল। কি অদ্ভুত, কোনো ওষুধ লাগেনি, কিছু লাগেনি। তাহলে ব্যায়ামের গুরুত্ব আবার হাতে নাতে প্রমাণিত। মাত্র 6 মিনিটের ঘরে জগিং আর দেয়াল ঠেলার মতো ব্যায়াম করা 20 মিলিগ্রাম সুগার কমালো। ভাবুন তো, এটা যদি আপনি দিনে 3 বার ওষুধের মতো 10 মিনিট করে ব্যবহার করেন, তাহলে কি উপকারটাই না হতে পারে। আরেক দিন, পরের দিন 27শে জুলাই 9:08 রাত্রিবেলা, খুব বেশি সুগার, হ্যাঁ 155, হ্যাঁ আমি 8 মিনিটে 9:16 ব্যায়াম করে কমিয়ে আনলাম 35, 120। আরেক দিন, এটা 11ই ফেব্রুয়ারি, অনেক পরে, 104 ছিল রাত্রিবেলা 8টার সময় সুগার, রাত্রি 11:14 176 উঠে গেল। কিছু পাটিসাপটা পিঠে পৌষ সংক্রান্তিতে লোভে পড়ে খেয়েছিলাম। তাহলে 176 সুগার দেখে রাত্রি 11:14 আমি 14 মিনিট ব্যায়াম করলাম, কত কমে গেল? 64। কোনো মেডিসিন আছে যেটা আমাকে 14 মিনিটে 10 মিনিটে 64 সুগার কমিয়ে দিতে পারে? আমার ডাক্তারি শাস্ত্রে জানা নেই, ইনসুলিন ইঞ্জেকশন ছাড়া। হ্যাঁ, তাহলে এইগুলোই হচ্ছে ব্যায়ামের সুফল, যেখানে পেশি কোষগুলো চোঁচো করে রক্ত টানছে।
কেন এত দ্রুত সুগার কমছে ভাবুন তো। আমি বলেছি তো যে ইনসুলিন রিসেপ্টার থাকে, এই যে ইনসুলিন রিসেপ্টার, আপনি দেখতে পাচ্ছেন ইনসুলিন রিসেপ্টার এখানে, মানে গ্রাহক ইনসুলিনের। হ্যাঁ, মেকানিজমটা আপনাকে বুঝিয়ে দিই, তাহলে আপনার খুব অবাক লাগবে। যে ইনসুলিন রিসেপ্টারের মধ্যে ইনসুলিন গিয়ে ফিট করলে গ্লুকোজ চ্যানেলটা খুলে যাচ্ছে, তখন গ্লুকোজগুলো কোষের মধ্যে ঢুকে যাচ্ছে, রক্ত থেকে কমে যাচ্ছে, সুগার কমে যাচ্ছে। এইটাই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে এইটা ফিট করে না ইনসুলিন রিসেপ্টারের সঙ্গে গ্রাহক, ফলে তখন গ্লুকোজ চ্যানেল খোলে না, তখন গ্লুকোজ বাইরেই থেকে যায় রক্তে, ফলে আমার রক্তে বেশি গ্লুকোজ ধরা পড়ে, তাই হাইপার ইনসুলিনেমিয়াতে আমার রক্তে গ্লুকোজ বেড়ে যায়। এটা লিভার, ফ্যাট, অন্যান্য কোষের ক্ষেত্রে এই মেকানিজমটা আছে। কিন্তু মাসেলের ক্ষেত্রে কি অদ্ভুত দেখুন, যে কোনো পেশি কোষ, পায়ের পেশি, হাতের পেশি, যত বড় বড় পেশি তত বেশি সংখ্যায় পেশিতেও কিন্তু এই রিসেপ্টার দুটো আছে, গ্লুকোজ চ্যানেল আছে, ইনসুলিন রিসেপ্টার আছে। এবং পেশি যখন আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সের রুগী, তখন এগুলো কাজ করছে না, তাই তো, তাই আপনার রক্তের সুগার। কিন্তু আপনি যখন ব্যায়াম করছেন, তখন এদের কোষে কোনো এফেক্ট পড়ছে না, লিভারের কোষে, ব্রেনের কোষে, হ্যাঁ, বা খাদ্যনালীর কোষে, স্টমাকের কোষে কোনো এফেক্ট পড়ছে না। কিন্তু পেশি আপনার কাজ করতে করতে গিয়ে সুগার টেনে নিচ্ছে। তো ইনসুলিন রেজিস্ট্যান্ট পেশি কী করে সুগার টানছে? কারণ এই প্রত্যেকটা পেশি কোষের পিছনের দিকে অন্যত্র একটা গ্লুকোজের চ্যানেল থাকে, যেটার সঙ্গে ইনসুলিন ডিপেন্ডেন্ট বা ইনসুলিন নির্ভর নয়, ও ইনসুলিনের কথা শুনতে অভ্যস্ত নয়। এই সমস্ত রিসেপ্টার, এই চ্যানেলগুলো, নর্মাল চ্যানেলগুলো ইনসুলিন রিসেপ্টারের আজ্ঞা ছাড়া বা হুকুম ছাড়া খুলবে না। কিন্তু এ বলছে গুলি মার তোর হুকুমের, আমার এখন মানুষটা ব্যায়াম করছে, আমার রক্ত চাই, আমার পেশি সংকোচন প্রসারণ হতে হবে, তাই আমাকে ব্যাকডোর দিয়ে, পিছনের দরজা দিয়ে ইনসুলিন ঢোকাতে হবে, সুগার ঢোকাতে হবে রক্ত থেকে। তো তার মানে কি, যত আপনি ব্যায়াম করছেন, তখন অন্য কোনো অর্গানের কোনো উন্নতি না হলেও আপনার পেশি কিন্তু পিছনের দরজা দিয়ে, প্রতিটা পেশি কোষ রক্তের থেকে চোঁ 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 করে স্পঞ্জের মতো সুগার টেনে ঢুকিয়ে নিচ্ছে ভেতরে। ফলে ওই যে 64 আপনাকে দেখালাম, এই যে 64 সুগার কমে গেল 14 মিনিটে, 6 মিনিটে, 8 মিনিটে, এটা হচ্ছে তার ফলে। বোঝা গেল বিষয়টা? তাহলে আমরা কোন জায়গায় এলাম? তাহলে আমরা বুঝলাম যে কেন এক্সারসাইজ করার গুরুত্বটা কোথায় এবং এক্সারসাইজ কখন করব। তার মানে যখন আমার রক্তে খাওয়ার পরে সুগার বেশি উঠেছে এক ঘন্টা বাদে, তখন এক্সারসাইজ করলে মাসেল ইনসুলিন রেজিস্ট্যান্ট রিসেপ্টরগুলো বাদ দিয়ে, ব্যাকডোর দিয়ে চোঁচো করে রক্তের সুগারকে কমিয়ে দেবে। এটাই এতটাই গুরুত্বপূর্ণ এই ব্যায়াম বা হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এই ধরনের অল্প ব্যায়াম 7-8 মিনিট, 10 মিনিট করলে আমার প্রচুর গ্লুকোজ স্পাইক কমবে, ইনসুলিন স্পাইকও কমবে, তাই তো? তাহলে আপনারা বুঝে গেলেন বিষয়টা। এরপরে দেখুন, আচ্ছা আপনি যে জানেন, আপনি কি জানেন যে আপনার লাঞ্চ বা ব্রেকফাস্টে যেটা খাচ্ছেন, সেটা কত চামচ চিনি খাওয়ার সমতুল্য? ডাক্তার ডেভিড আনউইন, উনি গবেষণা করে দীর্ঘদিন আপনাদের জন্য তাই হাজির করেছেন। এখানে হোয়াইট রাইসে প্রতি 150 গ্রাম খাবারে, দেখুন পাশে লেখা আছে, তাহলে সেগুলোতে কত চামচ চিনির সমান। তার মানে আমরা যে সাদা চাল খাই, যে নর্মাল ভাত, সেদ্ধ ভাত, 10.1 চামচ চিনি খাই 100-150 গ্রাম সেদ্ধ ভাত খেলে, কি মারাত্মক ব্যাপার। তাহলে হুইট ফ্লাওয়ার বা হোয়াইট ময়দা, এই জন্য ময়দা এবং বেশি ভাত খাওয়াটা কোনো কাজের কথা নয়। তাহলে আপনি ব্রড বিনস 150 গ্রাম খেলে, মানে রাজমা বা বিনস এগুলো খেলে মোটে 2 চামচ চিনি খাচ্ছেন। তাহলে এই ডিমে খাচ্ছেন 0 চামচ চিনি। তাহলে এই ধরনের খাবারকে আমার বেছে নিতে হবে। এই চার্টগুলো আপনারা ফ্রিজ করে থামিয়ে থামিয়ে দেখে নিতে পারেন যে কত চামচ চিনির সমতুল্য। আমার আলাদা করে বলার কোনো প্রয়োজন মনে করতে পারে না। কোকো পপস, কর্নফ্লেক্সে 30 গ্রাম কর্নফ্লেক্স খেলে প্রায় 8.4 চামচ চিনি খাচ্ছেন। তাই কর্নফ্লেক্স ভুলেও খাবেন না, ওট খাবেন না। একই জিনিস আমরা দেখিয়েছি, ব্রাউন টোস্ট একটা স্লাইস, এক টুকরো রুটিতে 3 চামচ চিনি পরিণত হচ্ছে। পিওর অ্যাপেল জুস, ফলটা না খেলে শুধু জুস করে খেলে 8.6 চামচ চিনি খাচ্ছেন 200 গ্রাম জুস খেলে। ডার্ক চকলেটের ক্ষেত্রে, মিল্ক চকলেটের ক্ষেত্রে 14 চামচ চিনি চলে যাচ্ছে, কারণ তার মধ্যে মিষ্টি মিল্ক চকলেট খাচ্ছেন। যত বেশি ডার্ক হবে চকলেট, তত বেশি তেতো হবে, চিনি কম হবে। ফলে দেখুন তাতে প্রায় 1.5 চামচ চিনিতে আপনার 90% ডার্ক চকলেট। তাহলে যত বেশি পার্সেন্টেজ অফ ডার্ক চকলেট দেখে নেবেন প্যাকেটের গায়ে কত পার্সেন্ট ডার্ক, তত বেশি ভালো। তেমনি সুইট কর্ন, আলু সেদ্ধ, রেইজিন মানে কিশমিশ, কলা, আপেল, সেগুলোতে কত চামচ চিনি আছে দেখে নিতে পারেন।
কলা, আঙুর, আপেল কত চামচ চিনি দেখে নিতে পারেন। হ্যাঁ, এতেও বিভিন্ন খাবার, মধু, স্কিম মিল্ক, কিশমিশ, বাসমতি রাইস, হ্যাঁ সব লেখা আছে। এবার ধরুন লাস্ট পার্টে আমরা চলে এসেছি, শেষ পার্টে। অত্যধিক মানসিক চাপ বা টেনশন আমাদের সব রোগের মূল, এটা আমরা বারবার বলেছি। ইনসুলিন রেজিস্ট্যান্ট বা হাইপার ইনসুলিনের একটা অন্যতম পিলার। কারণ কিভাবে স্ট্রেস বা টেনশন এই চারটি ক্ষেত্রে কিভাবে প্রভাব ফেলে বডিতে, মাইন্ডে, বিহেভিয়ার বা আমাদের অভ্যাসে এবং ইমোশনস বা আবেগের ওপরে। তাহলে হেডেক বা মাথা ব্যথা, ফ্রিকোয়েন্ট ইনফেকশন ধরে, মাসেল টান টান হয়ে যায়, শরীরে ব্যথা হচ্ছে, আমরা বুঝতে পারছি না যে টেনশনের কারণে ব্যথা কেন হবে শরীরে। আমার স্ত্রী তো কিছুতেই বুঝতে পারেন না যে ব্যথা এত শরীরে আমার কেন। মাস্কুলার টুইচ বা খিঁচুনি, ফ্যাটিক, ক্লান্তি, স্কিনের ইরিটেশন, ব্রেথলেসনেস বা শ্বাসকষ্ট। মাইন্ডের ক্ষেত্রে টেনশান, চিন্তাভাবনা গুলিয়ে যাওয়া, জাজমেন্ট বা বিচার শক্তি কমে যাওয়া, রাতে দুঃস্বপ্ন দেখা, ডিসিশন নিতে না পারা, নেগেটিভ চিন্তাভাবনা আসা, হেস্টি, হঠাৎ করে ডিসিশন নিয়ে ফেলেন। বিহেভিয়ারের ক্ষেত্রে কি হয়, অ্যাক্সিডেন্ট বেশি হয়, লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যায়, সেক্সুয়াল ড্রাইভ, ইচ্ছে কমে যায়, বেশি ড্রিঙ্ক করে ফেলেন, ঘুম হয় না, রেস্টলেসনেস, বেশি স্মোক করতে থাকেন। বিহেভিয়ারাল প্রভাব স্ট্রেসের ক্ষেত্রে আবেগে কি হয়, লস অফ কনফিডেন্স, হারিয়ে ফেলেন, মোর ফাঁসি চিন্তাভাবনা, ইরিটেবল হয়ে যান, ডিপ্রেশন বা অবসাদে ভোগেন, অ্যাপ্যাথি, নির্দয় হয়ে যান, বিচ্ছিন্ন হয়ে একাকী, অ্যালিয়েনেশন হয়ে যান, অ্যাপ্রিহেনশন বা ভয় পেতে থাকেন। তাহলে এতভাবে স্ট্রেস আমাদের ক্ষেত্রে খারাপ প্রভাব ফেলে। তাহলে এখানে আমি দেখিয়েছি লিখে হাতে যে মেন্টাল স্ট্রেস এবং ফিজিক্যাল স্ট্রেস, যেমন চোট, জীবাণুর আক্রমণ প্রভৃতি, কীভাবে ব্লাড প্রেশার বাড়াচ্ছে, কীভাবে কিডনির ওপরে কর্টিজোল হরমোন থাইরয়েডকে প্রভাবিত করছে, কর্টিজোল ওয়েট বাড়িয়ে দিচ্ছে, নিচে দেখুন, ইমিউনিটি কমিয়ে দিচ্ছে, অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দিচ্ছে, ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দিচ্ছে, হার্ট অ্যাটাক করছে, লেপটিন যে কিনা আমাদের খিদে কমায় সেটাকে বাড়িয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারি মহিলাদের ক্ষেত্রে করে দিচ্ছে, পুরুষ হরমোনের প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে মহিলাদের ক্ষেত্রে, সমস্ত কিছু কর্টিজোল বা স্ট্রেস হরমোন করলে হয়। এবার বডির মধ্যে বিটা এন্ডরফিন, আমি আগের এপিসোডে বলেছিলাম যে মহিলা আবিষ্কার করেছিলেন তার রিসেপ্টার। এন্ডরফিন মানে এন্ডোজেনাস বা আভ্যন্তরীণ মরফিনের মতো কেমিক্যাল যে ব্যথা কমায়। এন্ডোজেনাস ওপিওয়েড যেমন এন্ডরফিন, এনকেফালিন, এই হরমোনগুলো বাড়লে পরে আপনি আনন্দে থাকেন। হ্যাঁ, ইনি সেই মহিলা, ক্যান্ডেস বি পার্ট ওনার নাম। উনি মলিকুলস অফ ইমোশন বইটা ভারী সুন্দরভাবে বইটা লিখে এন্ডরফিন এবং আমাদের মনের ভূমিকা, তাই মলিকুলস অফ ইমোশন বা আবেগের রাসায়নিক হিসেবে বইটির নাম দিয়েছেন। এটা পারলে পড়তে পারেন, কীভাবে এন্ডরফিন আমাদের বাঁচায়। স্ট্রেস, তাহলে মাথার থেকে হাইপোথ্যালামাস নামক অর্গান থেকে বেরিয়ে কিভাবে তা অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ওপর প্রভাব ফেলে এবং সে লং টার্ম স্ট্রেসে কী হয়, কী কী হরমোন বাড়ে, শর্ট টার্ম স্ট্রেসে কী করে আমাদের সুগার বেড়ে যায়। হ্যাঁ, এগুলো সমস্ত বোঝাচ্ছে। আমি যখন জঙ্গলে ছিলাম, আজকের আমার জঙ্গল নেই, কিন্তু আজকে সেই জঙ্গল থেকে জন্তুটা পালিয়ে গেলে আমার স্ট্রেস কমে যেত, আমি শান্ত হয়ে যেতাম। কিন্তু আজ আমি হতে পারছি না। আজকে আমি বাড়িতে অফিসে বসের গালাগাল খেয়েছি, স্ট্রেস বেড়েছে, বাড়ি ফিরেছি, হ্যাঁ বউয়ের সঙ্গে ঝগড়া হচ্ছে, স্ত্রীর সঙ্গে বচসা হচ্ছে, এবং বাচ্চা পড়াশোনা করছে না, তার নম্বর পরীক্ষায় ভালো হয়নি, সেটা নিয়ে স্ট্রেস। তাহলে আমি স্ট্রেস থেকে আর পালাতে পারছি না। সবসময় আমার অ্যাড্রিনালিন, এপিনেফ্রিন, নন অ্যাড্রিনালিন, গ্লুকোজ, কর্টিজোল বেড়ে থাকছে। ফলে আমার সুগার আর কমছে না। অফিসে বাইরে, ঘরে বাইরে, যে জন্তুটা লক্ষ বছর আগে পালিয়ে গেলে মানুষটার স্ট্রেস কমতো, আজ সেই মানুষ নামক জন্তুটা কিন্তু আর পালাতে পারছে না, পালানোর পথ নেই, ঘরে বাইরে স্ট্রেস, তাই হাই ব্লাড প্রেশার, হাই সুগার হয়ে থাকছে। সুতরাং স্ট্রেস থেকে আপনাকে স্বনিয়ন্ত্রিতভাবে মুক্তি পাওয়ার উপায় খুঁজতে হবে। এটা আমি পরামর্শ দিয়ে খুব একটা কিছু বোধহয় করতে পারবো না, শুধু অপকারিতাটা বলতে পারি যে স্ট্রেস থেকে পালাতেই হবে। চেতন এবং অবচেতন মনের সম্পর্ক, আমাদের এই হিমশৈলের যেমন চূড়া এবং 9 ভাগের মধ্যে বাকি ভাগটা 7-8 ভাগই জলের নিচে থাকছে, সেরকম আমাদের অবচেতন মনটাও আমাদের অজানা, কিন্তু ওপরের চেতনার মনটুকু কাজ করছে, সে বিশ্লেষণ করছে, কাজের ডিসিশন নিচ্ছে, অ্যাকশান করছে, অ্যানালিসিস করছে, গোল ঠিক করছে, উইল পাওয়ার বা ইচ্ছাশক্তি, বিহেভিয়ার, এই সমস্ত চেতন মনের কাজ। অবচেতন মনে আমরা দীর্ঘদিন ধরে ছোটোবেলা থেকে যা শিখে এসেছি সেই এই চেতন মনকে গাইড করছে, তাই অবচেতন মনের ভূমিকা বিরাট বিরাট। সুতরাং আজ এখানেই শেষ করলাম, বাকি অংশটুকু পরে আসবো। কোলেস্টেরলের ভূমিকা নিয়ে, ইনসুলিন রেজিস্ট্যান্স নিয়ে 3টে এপিসোডে আপনাদের সামনে পুরোটা তুলে ধরার চেষ্টা করলাম। তার গুরুত্ব, কিভাবে তা মিটিগেট করা যাবে, মানে মোকাবিলা করা যাবে, সমস্তটুকু আপনারা আপনাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন, তাহলে আমি তার উত্তর দিতে পারবো, এবং মোবাইল নাম্বার এবং বাকি সমস্ত যোগাযোগ মাধ্যমে আপনারা ইমেল আইডি যা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেগুলোতে আমাদের সঙ্গে কথা বলবেন। ধন্যবাদ, নমস্কার, শুভরাত্রি।